আজ মঙ্গলবার আর ঘড়ির কাঁটা বলছে ৯টা বেজে ৩০ হয়ে ৪৬ সেকেন্ড। ৯:৩০ বেজে গিয়েছে মানেই মঙ্গলবার এমন একটা দিন যেদিন আপনি আপনার নানা রকম সমস্যা, শারীরিক অসুস্থতা বা মনের কোনো সমস্যা নিয়ে হাজির হন ডাক্তারবাবুর কাছে। স্টুডিওর এ প্রান্তে সঞ্জয় এবং মনীষা রয়েছে আপনার সঙ্গে, এবং এ প্রান্তে অবশ্যই রয়েছেন আমাদের মধ্যে ডাক্তারবাবুও। আজ শিশুদের টিকাকরণ, তাদের সার্বিক সুস্থতা নিয়ে কথা বলবো, এবং যে কথা শুনে নেব বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে, ডাক্তার পল্লব চট্টোপাধ্যায়, শিশুরোগ বিশেষজ্ঞ, রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। নমস্কার। আমরা টিকাকরণের ক্ষেত্রে যখন যাব, যেহেতু এখন টিকাকরণ সপ্তাহটা চলছে, একেবারে একটি বাচ্চা মানে জন্মালো যে, আমরা দেখেছি আপনারা একদম সেই শিডিউল করে দেন, এই টিকা নিতে হবে। এই ব্যাপারটা যদি একদম ছোট্ট করে একটু বলেন যে প্রথম দিকে কি কি নিতে হবে টিকা, তারপরে আমাদের শ্রোতাদের ফোন ইত্যাদিগুলোতে আমরা ঢুকে পড়ব। যখন টিকাকরণের কথা বলছেন এবং বাচ্চাদের টিকাকরণের কথা বলছেন, আমি যদি একটুখানি আরো পিছিয়ে যাই, জন্মের আগে থেকেই কিন্তু টিকাকরণ শুরু হয়ে যায় গর্ভবতী অবস্থায় মায়েদের বাচ্চার প্রোটেকশনের জন্য। তো সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই বা গুরুত্ব দিই না। আমাদের সবসময় মনে হয় যে টিকা মানেই বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া, কিন্তু বড়দের ইঞ্জেকশন দিয়ে যে বাচ্চাকে সুস্থ রাখা যায়, সেইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের মনে রাখতে হবে। মা যখন গর্ভবতী অবস্থায় রয়েছেন, সেই অবস্থায় ওনাদের ট্রিপল অ্যান্টিজেন ইঞ্জেকশন দেওয়া হয় মায়েদের, যাতে কিনা বাচ্চার কাছে হুপিং কাশির প্রবলেমটা একটু কম হয়। ২ নম্বর, মায়েদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়া হয়, যেখানে বাচ্চাদের কাছে ইনফেকশনটা যাতে কম আসে। এই দুটো কিন্তু ভ্যাকসিন যেটা রুটিনলি। তাছাড়া আপনি যদি মনে পড়ে আপনার কিছুদিন আগে অবধি এবং মাঝে মধ্যেই হচ্ছে রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন বলে একটা হচ্ছে। এই রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনটা যে দেয়া হয়, এটা কিন্তু মানে বেসিক্যালি বাচ্চার জন্য থেকে বেশি দরকার হচ্ছে যখন সে প্রেগনেন্ট হবে। সেই মহিলা যদি রুবেলা হয়, খুব মাইল্ড রোগ রুবেলা, বোঝাও যাবে না, একটা হালকা হালকা হয়তো জ্বর সর্দি কাশি মতন, একটু মাইল্ড একটু র্যাশ বেরোলো কি বেরোলো না গায়ে, কিন্তু দেখা গেল যে বাচ্চা যদি সেই সময়টায় প্রেগনেন্ট অবস্থায় মা থাকে, তাহলে বাচ্চা কিন্তু একদম প্রচুর হ্যান্ডিক্যাপ নিয়ে জন্মায়। কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, হার্টে প্রবলেম, ডেভেলপমেন্টাল ডিলে, প্রচুর জিনিস হয়। একটা জাস্ট একটা মাইল্ড একটা সিম্পল ইনফেকশন। এবং এইটাকে কিন্তু কন্ট্রোল করার জন্যে যদি মা ভ্যাকসিনেটেড থাকে, তাহলে এগুলো হবে না বাচ্চাদের। তো আমরা যখন বাচ্চার সার্বিক সুস্থতার জন্য যখন আমরা টিকাকরণের কথা ভাবি, তখন আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে যে বিফোর ডেলিভারি কিন্তু আমাদের জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। আপনি বাড়ি সুন্দর তৈরি করার আগে কিন্তু ভিতটাকে ভালো করে করতে হবে, ওইটা খুব ইম্পর্টেন্ট। এরপরে হলো বাচ্চার জন্মের পরের যে টিকাগুলো, তার মধ্যে বিসিজি, পোলিও এবং হেপাটাইটিস বি। হেপাটাইটিস বিটা জন্মের যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া হয়, প্রেফারেবলি 1 দিনের বয়সের মধ্যে, যাতে কিনা ভবিষ্যতে হেপাটাইটিস বি জনিত যে নানান রকম ইনফেকশনগুলো হয়, লিভার ক্যান্সার বা ক্রনিক হেপাটাইটিস, এইসব প্রবলেমগুলো আটকানো যায়। আর বিসিজিটা দেয়া হয় আমাদের টিউবারকুলোসিসের জন্যে। টিউবারকুলোসিস যদিও খুব ভালোভাবে বিসিজিতে আটকায় না, কিন্তু ওই যেগুলো মানে ডেঞ্জারাস ফর্মস অফ টিউবারকুলোসিস, যেরকম ব্রেন টিবি বা লাংসের মিলিয়ারি টিবি, সারা শরীরে যেটা ছড়িয়ে যায়, এই টিবিগুলো কিন্তু বিসিজি ভ্যাকসিন দিয়ে আটকানো যেতে পারে। আর তাছাড়া তো পোলিও রয়েছে, এই পোলিওটা সেই সময়টা ওরাল পোলিও দেওয়া হয়। এই 3টে জন্মের অ্যাজ সুন অ্যাজ পসিবল জন্মের পরপরই দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই যে শিশুদের টিকাকরণ, এখন একটা খুব প্রবণতা উঠেছে, একটা নতুন ট্রেন্ড বলতে পারি, একটা বিপরীতমুখী ট্রেন্ড উঠেছে যে টিকা দিয়ে কিছু দরকার হয় না, এটাকে একটু বাড়তি বাড়াবাড়ি, চিকিৎসকদের একটা মানে পকেট ফাঁকা করার, গার্জিয়ানদের একটা ট্র্যাপ, একদম কোট আনকোট। টিকা ছাড়াই নাকি প্রচুর শিশু সুস্থ আছে, এবং এটা নিয়ে একটা মঞ্চ তৈরি হয়ে গিয়েছে, টিকা বিরুদ্ধেও মঞ্চ, এবং তারা প্রচারও করছে।
এই যে একটা ডিলেমা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, যে টিকা আদৌ ভালো নাকি টিকা সত্যি না নিলেও চলে, আপনার কি মত একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে টিকা কতটা জরুরি বা আদৌ কি সত্যি জরুরি নয়? আহ, দেখুন, যদি আপনি দেখেন অ্যান্টি ভ্যাক্সার একটা বিরাট বড় গ্রুপ তৈরি হয়েছে। এটার অ্যাকচুয়ালি কিন্তু বাইরের দেশ থেকেই স্টার্ট হয়েছে। এটা কিন্তু তার কারণ হচ্ছে বাইরের দেশে যারা এখন রয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে ডিপথেরিয়া কি জিনিস, টিবি আদৌ হয় কি না, নাকি লোকে বলতে শুরু করেছে যে এরকম টিবি হয়। হুপিং কাশি কি জিনিস, হুপিং কাশি হয়ে কারোর কিছু হয় কি না। যেরকম আপনাকে যদি বা আমাদের যে কোনো লোককে যদি আমরা জিজ্ঞেস করি, হ্যাঁ গো স্মল পক্স কোনোদিন দেখেছো কারোর হতে, সে বলবে না, স্মল পক্স আবার কোনো রোগ হয় নাকি। আমাদের দেশে যেরকম আগে প্রচুর আমরা লোকজনকে দেখেছি স্মল পক্সের দাগে মুখ ভর্তি, বহু লোক আছে স্মল পক্সে মারা গেছে, বহু লোক আছে ডিপথেরিয়াতে মারা গেছে। আমাদের দেশে এখন অবধি মিজলস র্যাম্প্যান্ট, টিবি প্রচুর হয়। কাজে আমাদের দেশে কিন্তু লোকজন অতটা অ্যান্টি ভ্যাক্সার হিসেবে যায়নি, যদি না তারা খুব বেশি বাইরের চ্যানেলগুলো ফলো করছে এবং প্রচুরভাবে আপনার ওই ইন্টারনেটে দেখছে আর কি, এবং দেখছে বাইরের দেশে এই অ্যান্টি ভ্যাক্সার্সদের একটা বিরাট বড় গ্রুপ হয়েছে। এবার প্রবলেমটা যেটা হচ্ছে, যেভাবে অ্যান্টি ভ্যাক্সাররা প্রচার করতে থাকে সেইভাবে কিন্তু মানে ডাক্তারদের দিক থেকে বা মেডিকেল অর্গানাইজেশনের দিক থেকে অতটা নেট স্যাভি লোকজন নয়, এবং সেভাবে প্রচারও হয় না। এবং যে জিনিসটা যত বেশি লোকে দেখবে তত বেশি আপনি যখন সার্চ করতে যাবেন তো সেইটা সার্চ ইঞ্জিনে তত ওপরে উঠে আসে সব। ফলে যখনই আপনি সার্চ করতে যাবেন অ্যান্টি ভ্যাক্সার্সদের বক্তব্যটা আগে এসে যায় রাদার দেন ভ্যাকসিনসের ইয়ে। তবে আপনি যদি খুব বেশি পুরনো ইয়ে নয়, আমাদের কোভিডের সময় যদি দেখেন, বা আপনি যদি সোয়াইন ফ্লু যে এপিডেমিকটা হয়েছিল দেখেন, যদি ভ্যাকসিনের ইয়েটা না থাকতো তাহলে কিন্তু এই মহামারীকে আটকানোটা খুব ডিফিকাল্ট হতো আর কি। সো ডেফিনেটলি দের ইজ মেজর রোল। আমরা স্মল পক্স আজকাল দেখি না, ভারতবর্ষ থেকে পোলিও উঠে গেছে। কাজেই এগুলো কিন্তু ভ্যাকসিন ছাড়া করা উড বি নেক্সট টু ইম্পসিবল। বেশ, ফোনে একজন আছেন, নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ আমার নমস্কার। তিনটে প্রশ্ন আছে, সেটা হচ্ছে শিশু যদি ঠান্ডা অবস্থায় থাকে সেই সময় কি টিকাকরণ দেওয়া যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাচ্চা যখন সর্দি কাশি হয়তো জ্বর সামান্য আছে, হয়তো খেলাধুলো করছে, খাওয়া দাওয়া ঠিক মতন করছে, সেই সময় কি টিকাকরণ দেওয়া যেতে পারে, 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি ভরা পেটে থাকে, যদি হালকা জ্বর থাকে, সেই সময় টিকাকরণ দিলে কি অসুবিধা হতে পারে? নমস্কার। একটু প্রশ্নগুলো মূলত বলুন তো, ভালো করে প্রশ্নগুলো- শুনতে পাই। হ্যাঁ, মূলত প্রশ্নগুলো হচ্ছে যে বাচ্চার যদি ঠান্ডা লেগে থাকে বা হালকা জ্বর থেকে থাকে, এই অবস্থায় টিকা দেওয়া সম্ভব কিনা। আহ, দেখুন, দুটো মত আছে। একটা হচ্ছে মাইল্ড যদি সর্দি কাশি হয়ে থাকে তাহলে টিকা দেওয়ারতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু সেটা ডিপেন্ড করছে কোন টিকা দেয়া হচ্ছে এবং কত বয়স বাচ্চার, এইসবগুলো। প্রেফারেবলি আমরা সবসময় চেষ্টা করি যখন বাচ্চা অসুস্থ থাকে তখন আমরা টিকা না দেওয়ার। কারণ একটা জিনিস ডেফিনেটলি মনে রাখতে হবে, টিকাটা কিন্তু এমার্জেন্সি কিছু নয়। আজকে আমি একটা রোগকে আটকানোর জন্যে সেই রোগটারই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে নিয়ে আমি কিছুটা সাবডিউড অবস্থায় শরীরে ঢুকিয়ে দিচ্ছি, সেইটা গিয়ে বডির মধ্যে ইনফেকশন করবে এবং বডি সেটার প্রতিষেধক তৈরি করবে। এইটাই হচ্ছে বেসিক টিকার মানে পদ্ধতি। যদি বডির মধ্যে অলরেডি একটা ভাইরাস রয়েছে, এইটাকে ঢুকিয়ে দিলে সেইটা বেড়ে যেতে পারে। অথবা ধরুন যদি হাই ফিভার আসে বা কনভালশন হয়, তখন বুঝতে অসুবিধা হবে যে আমি ট্রিপল অ্যান্টিজেন যে ইঞ্জেকশন দিলাম তার জন্যে জ্বর এসে কনভালশন হলো, নাকি আমার যে আগের যে ইনফেকশনটা ছিল সেইটার থেকে মেনিনজাইটিস হয়ে কনভালশন হলো, সেইটা বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্যে আইডিয়াল হচ্ছে যখন অসুস্থ তখন টিকাটাকে অ্যাভয়েড করা, কদিন পরে দিলে কোনো অসুবিধা। বন্ধুরা, আপনারা যারা আমাদের অনুষ্ঠানে রয়েছেন, কানে শুনতে পাচ্ছেন 100.1 FM গোল্ডে, আর ফেসবুক লাইভ দেখছেন আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের দুটো ফেসবুক পেজ থেকে সাইমালটেনিয়াসলি। ফোন করতে পারেন 2248080855, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে। সরাসরি কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। আমাদের আজকের বিষয় শিশুদের টিকাকরণ, তবে শুধু টিকাকরণ নয়, সিজন চেঞ্জে শিশুদের যেসব অসুখ বিসুখ হয়
তারও প্রতিকার প্রতিরোধ কি করে করা যাবে সব জেনে নেব আমাদের অতিথির কাছে। চলে যাব সরাসরি চিকিৎসকের কাছে। আমরা যে প্রশ্নটা ছিলাম যে টিকাকরণ এবং অ্যান্টি ভ্যাকসিন যে গ্রুপ তৈরি হয়েছে তার বিরুদ্ধে টিকার যে গুরুত্বপূর্ণ উপযোগিতা সেগুলো আপনি বলছিলেন। এই যে সিজন চেঞ্জ আসছে, সিজন চেঞ্জে আমরা জানি যে একটা একদম সদ্যজাত শিশু যারা হয় তাদের অনেক রকম সমস্যা তৈরি হয়। একটা নতুন পৃথিবীতে এসেছে, তার আবহাওয়ার সঙ্গে তাদেরকে মানিয়ে নিতে হয়। এই বসন্তের যে অসুখ-বিসুখ আমরা জানি পক্স, হাম্প, মাম্পস, এইগুলো কি টিকা দ্বারা নির্মূল করা সম্ভব? তাহলে কি টিকা একজন শিশু জন্মানোর পরেই কোন সময় নেবে? যে দুটো জিনিস, একটা হচ্ছে যে এই কিছু কিছু টিকা এগুলো আছে যেগুলো মায়েদের আগে থেকে দিয়ে রাখা, যাতে কিনা মায়েদের এই সময়টা রোগটা না হয়। যেরকম ধরুন পক্স যদি জন্মের 5 দিন আগে বা 7 দিনের মধ্যে কোনো মায়ের হয়, তাহলে সেখানে বাচ্চার নানান রকম প্রবলেম আসতে পারে। নিওনেটাল ভ্যারিসেলা প্রচণ্ড ডেঞ্জারাস এবং নানান রকম প্রবলেমস করতে পারে। তো সেই জন্য মায়ের যদি পক্স আগে না হয়ে থাকে, তাহলে প্রেগনেন্সি আসার আগে যদি পক্স ভ্যাকসিনটা নিয়ে নেওয়া হয়, তাহলে বাচ্চাদের এই প্রবলেমগুলো কম হবে। আচ্ছা। সেকেন্ড হচ্ছে যে জন্মের পরে এই ভ্যাকসিনগুলো দেয়া হয় একটু দেরিতে। যেরকম ধরুন হামের ইঞ্জেকশনটা 9 মাস বয়সে পড়ে। আজকাল শুধু হাম দেয়া হয় না, ওটা প্রায় উঠে গেছে। কাজেই এখন গভর্নমেন্টে ওনারা বিনা পয়সায় এমআর ভ্যাকসিন দেয়া হয় এবং প্রাইভেটে ওটা এমএমআর দেয়া হয়। এমআর মানে মাম্পস, মিজলস আর রুবেলা অর জার্মান মিজলস, আর এমএমআর মানে হচ্ছে মিজলস, মাম্পস এবং রুবেলা। এই রুবেলাটার সম্বন্ধে আমি তো আগে বললামই। মাম্পসটা হচ্ছে যেখান থেকে আমাদের নানান রকম ইনফেকশন হতে পারে, এটাও একটা ভাইরাল ইনফেকশন। এবং মিজলস তো হচ্ছে হাম। এছাড়া আপনার অন্য যে টিকাগুলো আছে সেগুলো সরকারি ইয়ের থেকে দেয়া হয় না, তবে বেসরকারি পাওয়া যায়। যেরকম ধরুন পক্সের ইঞ্জেকশন আমরা সাধারণত 15 মাসে শুরু করা হয়। আর এমএমআর ভ্যাকসিনের আর একটা ডোজ আমরা 15 মাসে সেকেন্ড ডোজটা দেওয়া হয়। তো এইগুলো হচ্ছে বসন্ত, যেটাকে পক্স বলা হয়, চিকেন পক্সটা, সেইটা ওই 15 মাসে দেওয়া হয়। আবার তার থেকে 3 মাস পর আর একটা ডোজ দেওয়া হয়। এই দুটো ডোজ দিলে মোটামুটি পক্সের প্রায় 90%-এর ওপর কভারেজ হয়ে যায় আর কি, প্রোটেকশন হয়ে যায় ফ্রম পক্স। এই যে বলছেন পক্সের প্রোটেকশন হয়ে যায় 90%, এটা একটু ক্লিয়ার করে যদি বুঝিয়ে দেন। অনেকেরই ধারণা ভ্যাকসিন নিলাম মানে অসুখটা হবে না, তা তো না, নয়। দুটো জিনিস। একটা, যদি কারোর পক্স হয় তাহলে মোটামুটি ধরে নিতে হবে 250 থেকে 500টা র্যাশ বেরোয়। দ্যাট ইজ কমন। যাদের ভ্যাকসিন দেয়া হয় তাদের র্যাশের সংখ্যাটা কিন্তু ওই 10 থেকে ম্যাক্সিমাম 50 অবধি যায়, তার বেশি হবে না। এবার বেশিরভাগ ক্ষেত্রে র্যাশ বেরোয়ই না পক্স ভ্যাকসিন দেয়া থাকলে, কিন্তু যদি বেরোয় এটাকে ব্রেক থ্রু ভ্যারিসেলা বলা হয়। ব্রেক থ্রু ভ্যারিসেলা দুটো ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে যে ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের মাঝখানে হতে পারে। কাজে ফার্স্ট ডোজ দেওয়ার পরে মোটামুটি আমাদের 60-70% প্রোটেকশন হয়ে যায়। সেকেন্ড ডোজটা দিয়ে দিলে 90% মতন প্রোটেকশন হয়ে যায়। তো ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজের মধ্যে যদি মিনিমাম 3 মাসের গ্যাপ দিয়ে দেওয়া হয়, দেরি গ্যাপ বাড়লে ক্ষতি নেই, কিন্তু 3 মাস গ্যাপ দিয়ে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে মোটামুটি ব্রেক থ্রু ভ্যারিসেলার চান্স অনেক কমে যায়। আর যদিও হয় র্যাশগুলো, বেশিরভাগ আমরা যেগুলো দেখি যে ভ্যাকসিন দেওয়ার পরে র্যাশ বেরিয়েছে, অনেক সময় বাচ্চারা একদম সুস্থ ঘুরে বেড়ায়, তাদের জ্বর হয় না, তাদের কিছু হয় না, হয়তো দুটো ছোট্ট জল ভরা ফুসকুড়ির মতন হলো, তারপর নিজে থেকেই ওটা চলে গেল। হ্যাঁ, তো বাচ্চার নিজস্ব কোনো প্রবলেম হয় না, ছড়াতে পারে ওই র্যাশগুলো যেগুলো বেরোয়, সেগুলো কিন্তু নর্মাল পক্সের মতন ছড়াতে পারে, কিন্তু তার কোনো খুব একটা অসুবিধে কিছু হয় না। কাজেই একটা জিনিস মনে রাখতে হবে যে আমি বাচ্চাকে স্কুলে দিয়েছি পড়ার জন্যে, সেখানে ভালো টিচার আছে, টিচার পড়াচ্ছে, কিন্তু বাচ্চার ওপরেও ডিপেন্ড করে যে আমার যেরকম ভালো টিচার দরকার, সেরকম আমার ভালো স্টুডেন্টও কতটা ওটাকে গ্র্যাস্প করতে পারছে, সেই হিসেবে ক্লাসে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ইন দ্য সেম ক্লাস, যেখানে একই টিচার কিন্তু সকলকে পড়াচ্ছে। তো সেই রকমই ভ্যাকসিন দেওয়ার পরে সকলকার ক্ষেত্রে যে একই রকম কাজ হবে তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয়, কিছু কিছু ক্ষেত্রে একটু কম কাজটা হতে পারে, কিন্তু প্রোটেকশন সকলেই পায়। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার। হুম।
আমি বীরভূম জেলার অন্তর্গত ইলামবাজার সন্নিকট গুড়িশা থেকে রহমান বলছিলাম। আমি আপনাদের অনুষ্ঠানটা শুনছি। আমি জুলজির ছাত্র ছিলাম। তো ডাক্তারবাবুর সঙ্গে আমি সহমত, ভ্যাকসিনেশন অবশ্যই দরকার। অনেক মানুষের একটা মিসকনসেপ্ট আছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমি অনেকজনকে বলি। তো যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে, দেখুন, একবার চিকেন পক্স হলে বা পক্স হলে আর সেকেন্ড টাইম হবে কিনা। আর ২ নম্বর হচ্ছে, আমরা তো এখন আমি প্রবীণ, এখন ৫০-এর ঊর্ধ্বে বয়স। আমার একটু সর্দির ধাত আছে। তো নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য কোন ভ্যাকসিনেশন করলে নিউমোনিয়া প্রতিরোধ করা যাবে? এবং ভ্যাকসিনেশনটা কোনো সরকারি পরিষেবায় পাওয়া যাবে না কিনতে হবে? এবং কতদিন অন্তর সেটা নিতে হবে? এই প্রশ্নের উত্তরগুলো দিলে ভালো হতো। আমরা ১ম এই একটু ডিসক্লেইমার দিয়ে নিই। আমরা কিন্তু আজকে শিশুদের টিকাকরণ নিয়ে কথা বলছি, বড়দের নয়। কিন্তু তবুও প্রশ্নটা যখন এসছে একটু যদি আপনি উত্তর দিয়ে দেন। না, আমার কিন্তু প্রশ্নটা ভালো হুম, লেগেছে। তার কারণ হচ্ছে যে আমরা যদি টিকাকরণটা কিন্তু অ্যাকচুয়ালি সব বয়সের। হুম, ঠিক আছে? কাজেই শিশুদের টিকাকরণ তো বটেই। কিন্তু আমাদের এটা এর সঙ্গে, সঙ্গে মনেও রাখতে হবে যে আমি শুরুই যখন করলাম তখন কিন্তু মাকে দিয়ে শুরু করলাম। হুম। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে ওনার প্রশ্ন ছিল একবার যদি বসন্ত হয় আর আর কি ভবিষ্যতে পক্স হবে হবে? কিনা? হুম, পক্স একবার হলে ভাইরাসটা সারা জীবন আমাদের পিঠের স্পাইনাল কর্ডে একটা জায়গা আছে যেটাকে বলা হয় ডরসাল রুট গ্যাংলিয়ন। ওইখানে কিন্তু সারা জীবন ওই ভাইরাসটা থেকে যায়। কাজেই একবার হলে কিন্তু আর পক্স বেরোয় না। কিন্তু বয়সকালে বা অন্য কোনো সময় যদি কোনো কারণে কোনো ইমিউনিটিটা একটু কমে, তাহলে ওখান থেকে কিন্তু হারপিস হতে পারে। সো চিকেন পক্স আর হারপিসটা আবার পক্সের মতনই ছড়াতে পারে, ওটা সেম ভাইরাসই করে। তো সেই জন্যে ওই হারপিস জস্টার ইনফেকশনটা হতে পারে। আচ্ছা। এ- এবার হারপিস জস্টারের জন্যও কিন্তু একটা টিকা আছে, শিঙ্গলস ভ্যাকসিন পাওয়া যায়, শিংগ্রিক্স নাম। সেটা কিন্তু ওই বড়দের জন্যে, সেটা বাচ্চাদের ব্যবহার করা হয় না। দ্বিতীয়টা ওনার যেটা প্রশ্ন ছিল যে নিউমোনিয়ার ভ্যাকসিন, নিউমোকক্কাসের কথা বলছেন। খুব খুব মানে কারেক্ট মানে প্রশ্ন। তার কারণ হচ্ছে যে বাচ্চাদের যে নিউমোনিয়া ভ্যাকসিনটা দেয়া হয়েছে, দিয়ে যখন অনেক পৃথিবীতে অনেক জায়গায় দেখা গেছে যখন মোর দ্যান 80% নিউমোনিয়া ভ্যাকসিনের কভারেজ হয়ে যায়, তখন কিন্তু ইন জেনারেল নিউমোনিয়া কমে যায়, ইভেন বড়দেরও নিউমোনিয়া কমে যায়। তো জেনারেল পপুলেশনে নিউমোনিয়া কমে যায়, এদেরও যাদের ভ্যাকসিনটা পড়েনি। সো কাজে জেনারেল পার্সেন্টেজ অফ নিউমোনিয়াই কমে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ছোট বয়সে এবং বয়স্কদের নিউমোনিয়াটা ডেঞ্জারাস, সেই জন্য বড়দেরও নিউমোনিয়ার টিকা দেয়া হয়। এখন যে ভ্যাকসিনটা এসেছে সেটাকে 20 ভ্যালেন্ট নিউমোনিয়ার ভ্যাকসিন এসেছে, যেটা বড়দের জন্য অ্যাপ্রুভড, এবং সেইটার একটা ডোজ দিলেই নিউমোনিয়ার কভারেজ হয়ে যায়। তার সঙ্গে যেটা বলা হয়, যেটা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন বছরে একটা করে নিয়ে যেতে হয়। সরকারি এতে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে কিছু কিছু জায়গায় এরা কিন্তু ক্লাব থেকে বা অন্যান্য জায়গা থেকে এগুলো কিন্তু করা হয় টিকাকরণের। নিউমোনিয়া ভ্যাকসিনটা পাওয়া যায় না, কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা সরকারি জায়গা সত্যি থেকে পাওয়া যায়। হ্যাঁ। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, পোলিও আক্রান্তকারীরা কি শৈশবে পোলিও ভ্যাকসিন না নেওয়ার কারণেই সমস্যার সম্মুখীন হন? নিশ্চয়ই। পোলিও ভ্যাকসিনটার দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের ওরাল পোলিও ভ্যাকসিন দেয়া হতো আগে, এখন আস্তে আস্তে ওটা ইনজেক্টেবল পোলিওতে চলে এসছে। ওরাল পোলিওটা জ্যান্ত ভাইরাস হবার জন্য পোলিও ভ্যাকসিন থেকেও পোলিও হতে পারে, সেটাকে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালিটিক পোলিও বলা হয়। এবং তারপরে ইনজেক্টেবল পোলিও যেটা দেওয়া হয় সেটা কিল্ড ভ্যাকসিন। এখন গভর্নমেন্টের তরফ থেকে এবং প্রাইভেটে সব জায়গাতেই কিল্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এবং এইটা মোটামুটি, যদি কিল্ড ভ্যাকসিন, ওরাল পোলিওর যতটা না প্রোটেকশন আছে, কিল্ড ভ্যাকসিনের মোটামুটি 100% প্রোটেকশন হয়ে যায়। বেশ। ফোনে বোধহয় কেউ আছেন। নমস্কার। নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি হাওড়া কোনা থেকে বলছি। হ্যাঁ, বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে, ধরুন কোনো মহিলা গর্ভবতী অবস্থায় তাকে কুকুরে কামড়েছে, তো এবার জলাতঙ্ক রোগের ভ্যাকসিন তো তাকে নিতেই হচ্ছে। তো ওই ভ্যাকসিনটা গর্ভস্থ শিশুর উপরে কি কোনো প্রভাব ফেলতে পারে, নেগেটিভ বা পজিটিভ? বা সেটা কি শিশুরও কি ওই ভ্যাকসিনটা নেওয়া হয়ে যাচ্ছে, বা মানে কোনো প্রভাব কি পড়বে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, জলাতঙ্ক এমন একটা রোগ যেটার কোনো ট্রিটমেন্ট নেই, কোনো চিকিৎসা নেই।
কাজে জলাতঙ্ক যখনই হবে, জারি হবে, যদি সেটাকে প্রিভেন্ট করতে আছে, যদি কোনো কুকুরে বা কোনো ম্যামাল বাইট হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি ইঞ্জেকশন নিতে হবে। গর্ভবতী মহিলা হোক বা বাচ্চা হোক, শিশু হোক, যারই হবে তাকেই ভ্যাকসিনটা দিতে হবে। এটা কিন্তু একদম কম্পালসারি, এবং তার জন্যে বাচ্চার উপর কোনো প্রভাব কিছু পড়ে না। বেশ। যে সার্বিক সুস্থতার কথাও আমরা আজকে শুরুতে বলেছি, টিকাকরণ তো অবশ্যই তার একটা অংশ। এই যে সিজন চেঞ্জ হচ্ছে, আমরা বলছিলাম একটু আগে হাম পক্সের কথা। সিজন চেঞ্জে বাচ্চাদের তো ঠান্ডা লাগার ধাতও বাড়ে প্রত্যেকটা ট্রানজিশন পিরিয়ডে। এই সময় বাচ্চাদের কিভাবে রাখলে তাদের এই ঠান্ডার ধাতটা কমবে? আহ, দুটো জিনিস হয়। একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন প্রচণ্ডভাবে বেড়ে যায় এই সময়টায়, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এবং টেম্পারেচার ফ্লাকচুয়েশন হচ্ছে। তো এই সময়টায় ভাইরাল মাল্টিপ্লিকেশন খুব বেড়ে যায়। আর ২ নম্বর হয়, যেহেতু এই আর্দ্রতার জন্যে আমাদের মানে ডাস্ট এবং পলিউশনের জিনিসটাও কিন্তু নিচের দিকে নেমে থাকে, যার ফলে কিন্তু আমাদের অ্যালার্জির প্রবলেমগুলো অনেকটা বেড়ে যায়। বাচ্চারা যেহেতু মাটির আরো কাছাকাছি, এবং বাচ্চারা যেহেতু অনেক বেশি রেসপিরেটরি রেটটা ওদের বেশি, ফলে ওরা এগুলো অনেক বেশি ইনহেল করে ওদের বডি ওয়েট হিসেবে কম্পেয়ার টু অ্যাডাল্টস। তো সেই জন্যে কিন্তু বাচ্চাদের এই সময়টা এই রোগ ভোগগুলো অনেক বেশি হয়। তাছাড়া বাচ্চারা যেহেতু কম ভুগেছে এখন অবধি, বডি কিন্তু এইভাবেই শেখে। তো ইমিউনিটি কথাটা যেটা আমরা বলি, ইমিউনিটি কথাটার কিন্তু মানে হচ্ছে দ্য মেমরি অর দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য বডি। তো বডি একবার আমি জানলাম যে এই গরম জিনিসটায় হাত দিলে ছ্যাঁকা লাগে, দ্বিতীয়বার আর হাত দেবো না। তো আমি শিখে গেলাম যে এইটার কিন্তু ভালো নয়। সেই রকমই আমার বডির মধ্যে একটা কোনো ভাইরাস ঢুকলো, আমি শিখলাম যে এই ভাইরাসটার সঙ্গে এইভাবে ওটাকে মোকাবিলা করতে হয়। দ্বিতীয়বার যখন ঢুকবে তখন আমি জানি ওকে কিভাবে ট্যাকেল করতে হবে। তো বাচ্চাদের জন্য যেহেতু সবই নতুন, কাজেই যত বড় হতে থাকে এক একটা করে ভাইরাল ইনফেকশন হতে থাকে, এবং ওরা কিন্তু বডিটা ইমিউনিটি ডেভেলপ করতে থাকে ফর গ্রোথ অ্যান্ড ফর অ্যাডাল্টহুড। তো সেই জন্যে ছোটবেলায় বাচ্চাদের এগুলো প্রবলেমগুলো বেশি হয়। কিছু অসুবিধে যেটা হচ্ছে যে খুব অল্প বয়সে যদি কিছু কিছু ভাইরাল ইনফেকশন হয়, যেরকম ধরুন রাইনো ভাইরাস, অথবা ধরুন আপনার আরএসভি অথবা অ্যাডিনো, এইসব ভাইরাসগুলো দিয়ে যদি ইনফেকশন হয়, তাহলে কিন্তু লাংটাকে বেশ ড্যামেজ করার চান্স থাকে। সেই জন্য দুটো জিনিস মনে রাখা, একটা হচ্ছে এই সময়টা ভালো করে হাত ধোয়া, সর্দি কাশি হলে কোথাও ভিড়ভাড় জায়গায় স্কুলে না পাঠানো, যাতে কিনা অন্যদের কাছে ছড়িয়ে না যায় বা অন্যদের থেকে এই অবস্থায় লেগে না যায়, এবং বাচ্চাদের ওই গ্যাদারিংগুলোতে অ্যাভয়েড করা, যে সময়টায় এই সিজন চেঞ্জের টাইমটা, যে সময়টা ভিড়ভাড় হচ্ছে। তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। টিকাকরণগুলো সময় সময় করিয়ে যেতে হবে, এবং বাড়িতে যদি কারুর হয়েছে, বাড়িতে সদ্যজাত শিশু রয়েছে বা খুব ছোট বাচ্চা রয়েছে, তাহলে মুখে মাস্ক পরার ব্যবস্থা রাখতে হবে। বেশ। আপনারা শুনছেন আরোগ্য, আর প্রশ্ন আসছে প্রচুর আমাদের কাছে। যেমন এই মুহূর্তে যে প্রশ্নটা নিয়ে কথা বলবো, যে এই যে বসন্ত কেটে গেলেই একটা প্রবল গরম আসবে, সেই গরমেও শিশুদের ঠিক করে রাখা, ভালো রাখা, আমরা বলি বারবার জল খাওয়ানো। সদ্যজাত শিশু যে এখনো মাতৃদুগ্ধ পান করে, তার ক্ষেত্রে তো জলের বিকল্পটা মাতৃদুগ্ধই। তাকে গরমে ভালো রাখার জন্য, তাকে ডিহাইড্রেটেড রাখার জন্য কি করব? ডিহাইড্রেট না রাখার জন্য, হ্যাঁ, তো এবার মা মানে যদি ভালো ডিহাইড্রেশন না হয়। না হয়, তো এবার মা বেশি করে জল খাবে, যাতে মায়ের ভালো ইউরিন আউটপুটটা থাকে, সেইটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চা যদি 24 ঘন্টায় 6 থেকে 8 বার ইউরিন পাস করে, তাহলে আমাদের বুঝতে হবে যে ওর যতটা দরকার ছিল জলের, ততটা ওর জল পেয়ে গেছে। এবার আমাদের দুধ, যে মায়ের দুধ যেটা আছে, তার মধ্যে প্রায় 88% জল, 12% খালি সলিড। কাজেই বাচ্চা যখন মায়ের দুধ নিচ্ছে, তাতে কিন্তু তার জন্য জল যথেষ্ট পরিমাণে পেয়ে যাচ্ছে। তো ওইটা ওইভাবে হাইড্রেশন মেনটেন করা, ঘরটা একটু কমফোর্টেবল ঠান্ডা রাখা, যদি আর দরকার লাগলে বাচ্চার গা স্পঞ্জ করিয়ে দেওয়া, দিনে 2বার করে স্পঞ্জ করিয়ে দেওয়া, এইগুলো হালকা সুতির জামা পরানো, এইগুলো করলে কিন্তু যথেষ্ট। এর বেশি কিছু করার দরকার নেই। বাচ্চাকে এসিতে রাখা যায়? ডেফিনেটলি রাখা যায়, এসিতে রাখা যায়, যদি সম্ভব হয় এসিতে রাখা যেতে পারে। একটা টেম্পারেচার মেনটেন করে রাখতে হবে, এমন একটা টেম্পারেচার হবে যেখানে
বড়দের মনে হবে জাস্ট আনকমফোর্টেবল, মনে হবে আরেকটু হলে ভালো হতো, এই একটু গরম লাগছে যেন, একটু ঠান্ডা করে দিলে ভালো হয়। সেইটা হচ্ছে কারেক্ট টেম্পারেচার যেটাতে রাখতে হবে, 27-28 ডিগ্রি মতন টেম্পারেচার করে রাখলে ভালো। বেশ, এই যে আমরা সিজন চেঞ্জের কথা বলছি, সিজন তো অনেক রকম ভাবেই চেঞ্জ হয়, শুধুমাত্রই ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা না, গরম থেকে অতি গরম, গরম থেকে বর্ষা। এবং দেখেছি, ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি, বেশ কিছু শিশু এরকম আছে যে অল্প গরমে সে তবু একরকম আছে, যখন অতি গরম হয়ে গেল তখন সে অসুস্থ হয়ে পড়ছে, এবং তাকে ঠিক রাখতে গিয়ে বাবা মারা রীতিমতো নাজেহাল হচ্ছেন। এখানে কি করণীয়? আমার প্রশ্নটা আমি রাখলাম, তবু একটু হোল্ড করি, কারণ আমাদের একজন লিসনার এসেছেন, তার প্রশ্নটা নেব। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো। না। না, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। হ্যাঁ, এবার আমার প্রশ্নটা রাখলাম আপনার কাছে। হ্যাঁ, তো মানে বেসিক্যালি যেটা যদি সম্ভব হয়, যদি মানে পসিবল থাকে এসি চালিয়ে রাখা, যাতে কিনা যেটাকে বলা হয় একটা থার্মো নিউট্রাল এনভায়রনমেন্ট, একটা কনস্ট্যান্ট একটা নর্মাল টেম্পারেচার মেনটেন করা, সেইটা করে রাখলে থাকবে। যদি সেটা সম্ভব হচ্ছে না, তাহলে ঠান্ডা জায়গায়, ঠান্ডা ঘরে, কমফোর্টেবল এরিয়াতে রাখা হবে। হ্যাঁ, গা স্পঞ্জ করিয়ে দেওয়া যেতে পারে, দিনে 2-3 বার করে গা স্পঞ্জ করিয়ে দেওয়া হলো, প্রচুর পরিমাণে জল খাওয়ানো হলো যাতে তাদের ডিহাইড্রেশন না হয়। আর আর বেসিক্যালি মানে হাইজিনটাকে ভালো মেনটেন করা, যেটা ওই সময়টায় মেন দেখা যায়, সেটা হচ্ছে পেট খারাপের সমস্যাটা খুব বেশি হয়ে ওঠে, ডায়রিয়ার প্রবলেমটা খুব বেশি হয়ে ওঠে। কাজেই সেই সময়টা জলটা ভালো জায়গা থেকে নেওয়া, বর্ষা পড়লে মানে ডিপ টিউবওয়েল ইউজ করা, শ্যালো টিউবওয়েল না থাকে সেখান থেকে যাতে জলটা না আসে, পরিষ্কার জলটা নেওয়া। রাস্তার জল ঢুকে অনেক সময় দেখা যায় হাই রাইজ বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে ঢুকে গেছে, সেখান থেকে একটা ম্যাসিভ আউটব্রেক অফ ডায়রিয়া হয়। তো সেইগুলোকে ব্যবস্থা রাখতে হবে। জল ফুটিয়ে খাওয়ানোটা কি ভালো? খুব ভালো, ফুটিয়ে খাওয়ানো ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ওটা করলে কিন্তু ফোটানোর পর যেন ছাঁকা না হয়, ফোটানোর পর ডাইরেক্টলি ঢেলে নিয়ে খাওয়াতে হয়। আর এই সেডিমেন্ট গুলো সেডিমেন্টটাকে একটু আস্তে করে ঢেলে, ওটাকে ডিক্যান্টিং বলে, যদি আস্তে করে ঢেলে নেওয়া হয় তাহলে সেডিমেন্টটা থেকে যাবে, নিচে রয়ে গেল, সেটাকে ছেড়ে দিলেন। আচ্ছা, কিন্তু ছাঁকার দরকার। ছাঁকলে কি হলো, আমি যে ফুটিয়ে যেটা আমি ব্যাকটেরিয়াগুলোকে মারলাম, ওই কাপড়টা থেকে আবার এই ব্যাকটেরিয়াটা আবার ওর মধ্যে চলে আসে। যে প্রশ্নে থাকবো, যে আপনি জল ফুটিয়ে খাওয়ার কথা বলছিলেন, আমরা সবসময় বলি যে বাচ্চারা এখন খুব ফাস্ট ফুড খেতে ভালোবাসে। আসলে বাচ্চাদের কিনেও দেওয়া হয়, তারা ফাস্ট ফুড ভালোবাসে। এই যে ধরুন একটা হেলদি টিফিন ফাস্ট ফুডের বদলে, আপনি কি সাজেস্ট করছেন? এই ফাস্ট ফুডের বদলে একটা হেলদি টিফিন কি হতে পারে? দেখুন, হেলদি টিফিন আমার থেকে ভালো আমার মনে হয় বাড়িতে ঠাকুমারা অ্যাডভাইস করে দেবে। যেটা চিরকাল আমাদের দেশে হয়ে চলেছে, সেই জিনিসটার থেকে ফলো করাটাই খুব ভালো। যতটা সম্ভব মানে বাচ্চার ওপর ডিপেন্ড করছে। এবার ধরুন যদি কোনো বাচ্চা যার ওজন কম, তাকে আপনি নর্মাল যার বাড়ির রান্না সেরকম দিলেন, যেটা ও খেতে পছন্দ করে সেটা দিলেন, লুচি তরকারি দিতে পারেন, পরোটা দিতে পারেন, কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। যে বাচ্চা ওবেস, তাকে আপনি বেক টাইপের খাবার দিলেন, আপনি মিলেটস পাওয়া যায়, নানান রকম জিনিস এখন পাওয়া যায় যেগুলো উইচ আর হেলদি। ফাস্ট ফুড যেরকম আছে সেরকম কিন্তু বাজারে এখন প্রচুর হেলদির অপশন এসে গেছে, এবং লোকজন একটা প্রচণ্ডভাবে ফ্যাড হয়েছে টুয়ার্ডস হেলদি ইটিং, হেলদি লিভিং। তো কাজেই যতটা সম্ভব ওইগুলোর দিকে যাওয়াটা ভালো। ফাস্ট ফুড যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। বাচ্চা চকলেট খাবে? তার আগে একটা ফোন আছে বোধহয়, চকলেটের প্রশ্নটাকে জিয়ে রেখে ফোনটা নিয়ে নি। হ্যালো, কে আছেন? না, নমস্কার বলেও ফোনটাতে যোগাযোগ বিচ্ছিন্ন হলো, হয়তো এবার আসবেন। হ্যাঁ, বাচ্চা কি চকলেট খাবে? নিশ্চয়ই। তারপর তার দাঁতের তারপরে যত্নের জন্য কি কিছু করবে? নয়, চকলেট খাবে, কিন্তু চকলেট খাওয়ার পরে যেন মুখটা ধুয়ে নেয় বা জল খায় বা কুলকুচি করে বা হোয়াটএভার, যাতে দাঁতে না লেগে থাকে চকলেটটা, দ্যাট ইজ অল। কিন্তু চকলেট, আইসক্রিম, আচ্ছা বাচ্চারা যদি চকলেট আইসক্রিম না খায় তাহলে কি বুড়োরা খাবে? তো কাজে তো এটা তো ওদের জন্যই তৈরি। এবার যেই আইসক্রিম চকলেটের কথা ওঠে, মা বাবারা হাঁ করে ওঠে, না না না, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। কে বলেছে? কেন ঠান্ডা লাগবে? আইসক্রিম খেলে কোনোদিন ঠান্ডা লাগে না। হ্যাঁ, বরঞ্চ সর্দি কাশি, যখন গলায় ব্যথা, বাচ্চার গলা খেতে অসুবিধে হচ্ছে, সেই সময়টা কিন্তু সব থেকে ইজিলি খাদ্য হচ্ছে আইসক্রিম। তার কারণ হচ্ছে আইসক্রিমটা একটু নরম নরম, একটু গলিয়ে গলিয়ে, বেশি ঠান্ডা নয়,
মোর অফ ক্রিম, লেস অফ আইস, গিলতে সুপিতে, গলাতেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে খেতে, ফুল অফ ক্যালোরিজ। তো এইগুলো তো বাচ্চাদেরই জন্য তৈরি হয়েছে, এগুলো তো বড়দের জন্য তৈরি হয়নি। বেশ। আমাদের ফেসবুকে প্রশ্ন আসছে। হ্যাঁ, প্রশ্ন যেমন বন্দনা মাইতি লিখছেন, আমি কোলাঘাট থেকে বলছি। আমার মেয়ের ১৩ মাস বয়স। মেয়ের আগে যখন ৫ মাস তখন থেকে রেগুলার ইনহেলার দিচ্ছি। পরে কি কোনো প্রবলেম হতে পারে? একটা প্রশ্ন। খুব ঘন ঘন ঠান্ডা লাগে। আমি অনলি গভর্নমেন্ট ভ্যাকসিনগুলো দিয়েছি। প্রাইভেট ভ্যাকসিনগুলো কতটা জরুরি? নাকি অনলি গভর্নমেন্ট ভ্যাকসিনগুলো দিলেই হবে? আচ্ছা, দুটো জিনিস। আজকাল গভর্নমেন্ট কিন্তু বেশিরভাগ ভ্যাকসিন কভার করে দিচ্ছে। তো কাজেই গভর্নমেন্ট ভ্যাকসিনের মধ্যে আপনার নিউমোনিয়া টিউমোনিয়া সবই কভার্ড হয়ে যাচ্ছে, কাজেই সেগুলো দিলেই যথেষ্ট। কিছু কিছু ভ্যাকসিন আছে, যেহেতু আপনার বললেন যে আপনার বাচ্চার ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে এবং প্রায় ঠান্ডা লাগছে, সেখানে কিন্তু আপনি 6 মাস বয়সের পর থেকে গভর্নমেন্ট যে ভ্যাকসিনগুলো দেয় না, যেরকম ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, হেপাটাইটিস ভ্যাকসিন, টাইফয়েডের ভ্যাকসিন, এইগুলো কিছু কিছু ভ্যাকসিন আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছ থেকে করিয়ে নিতে পারেন। সেটা কিন্তু ভালো বই খারাপ নয়। পার্টিকুলারলি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা যদি আপনি দিয়ে নিতে পারেন সেটা খুবই ভালো। আচ্ছা, ২ নম্বর প্রশ্ন, আপনার যেটা বক্তব্য ছিল যে ৫ মাস বয়স থেকে আপনার বাচ্চাকে ইনহেলার দিতে হচ্ছে। ৫ মাস বয়সে কিন্তু বাচ্চার অ্যাজমা হয় না। কাজেই যদি কোনো বাচ্চাকে এত ছোট বয়স থেকে ইনহেলার দিতে হচ্ছে, তাহলে একটু দেখে নেওয়ার দরকার যে আরও অন্য কোনো প্রবলেম কিছু আছে কি না, যার জন্যে বাচ্চার এরকম ক্রনিক লাং ডিজিজ এবং ক্রনিক প্রবলেমের দিকে যাচ্ছে। বড় হলে ধরুন ১-১.৫ বছর ২ বছর বয়সের পরে যদি দিতে হচ্ছে ঠিক আছে, কিন্তু তাও ৫ মাস বয়স ইজ টু আর্লি। একটু ভাবতে হবে যে আরও কিছু ভেতরে আছে কিনা। বেশ। বাচ্চাদের অনেক সময় গ্রোথ পেইন হয়, আমরা দেখি পায়ে, বিশেষ করে পায়ে ব্যথা বলে বাচ্চারা। এই গ্রোথ পেইনটা কি খুব নর্মাল? এটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে? নাকি এটা এমনিই কমে যায়? দেখে নিতে হবে যে কোনো কিছু ডেফিসিয়েন্সি আছে কিনা। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খুব কমন, আয়রন ডেফিসিয়েন্সি খুব কমন। এইসবগুলো কিছু আছে কিনা সেটা দেখে নিতে হবে। তারপরে যদি দেখা যাচ্ছে যে অল্প স্বল্প ব্যথা হচ্ছে, সেটা গ্রোথ পেন হতেই পারে, সেটার জন্য কিছু করার দরকার নেই, নিজে থেকেই বড় হলে আস্তে আস্তে কেটে যায়। কিন্তু যদি বাচ্চা কোনো প্রত্যেক রাত্রিরে চিৎকার করে কাঁদছে এবং প্রত্যেক রাত্রির হলেই পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং সেটা রেগুলার বেসিসে হয়ে চলেছে, তাহলে একটা রক্ত পরীক্ষা করে দেখে নেওয়ার দরকার যে হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, ভিটামিন ডি ঠিক আছে কিনা এবং ব্লাডে কোনো অ্যাবনর্মাল সেলস আছে কিনা। কারণ অনেক রক্তের খারাপ খারাপ রোগের কিন্তু লক্ষণ পায়ে ব্যথা দিয়ে শুরু হতে পারে, বিশেষ করে নকটার্নাল লেগ পেন যেগুলো। বেশ। যে প্রশ্নে যাব, প্রিয়াঙ্কা পাল প্রশ্ন করেছেন, আমার সন্তান ৬ মাস কিন্তু ভাত খেতে চায় না, দুধও খেতে চায় না, কি করব? তা কি খায়? এটা একটা বড় প্রশ্ন কিন্তু, কারণ এরপর প্রচুর প্রশ্ন আমরা পাবো যে বাচ্চা কিছু খায় না। এটা একটা মা-বাবার আমাদের ধারণা মাস্টারমশাই আছে। বলতেন যে যদি সব বাচ্চারা খেতে শুরু করে তাহলে বাচ্চা ডাক্তারবাবুরা আর খেতে পাবে না। হ্যাঁ, তো কাজেই বাচ্চা খায় না এই কথাটা খুব মানে কমন। যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমার বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা, দৌড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, হ্যাঁ, সবকিছু দুষ্টুমি করছে, করছে। দুষ্টুমি করছে, রোগ ভোগ কিছু নেই, কিন্তু খায় না। তো ভালো, মানে আমার গাড়ি চলছে কিন্তু আমার তেল ভরতে হচ্ছে না। হ্যাঁ, তো এর থেকে ভালো আর কি হতে পারে? তো অত চিন্তা করতে হবে। যদি বাচ্চা গ্রোথ ভালো আছে, যদি বাচ্চা অ্যাক্টিভিটি ভালো আছে, দৌড়ঝাঁপ করে খেলে বেড়াচ্ছে এবং রোগভোগ কিছু নেই সেরকম, জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, প্রায় এরগুলো কিছু হচ্ছে না, তাহলে কিছু অত টেনশন করবে না, যা খাচ্ছে ওর জন্য যথেষ্ট। একটা আপনার এক পেশেন্ট শালিনী রায়, তিনি বলছেন যে আমার ডাক্তারবাবুকে আমার প্রণাম জানাবেন, আমি নমস্কার, নমস্কার। দীর্ঘদিনের পেশেন্ট। হ্যাঁ, বেশ। যে প্রশ্নে ছিলাম যে বাচ্চা খায় না থেকে, এরপরে যে প্রশ্নে যাব, যে বাচ্চাকে অতিরিক্ত খাওয়ানো মা-বাবাদের একটা স্বভাব। কারণ তারা মনে করেন যে আমি যখন চাইছি তখনই বাচ্চা খাবে, না খেলেই বাচ্চা খাচ্ছে না। এখান থেকেই একটা এই যে আ পাশাপাশি একটা হেলথ ড্রিংক একটা দেওয়ার প্রবণতা একটা শ্রেণীর মা-বাবার তৈরি হয়েছে। এই হেলথ ড্রিংক কি বাচ্চার জন্য খুব উপযোগী? আহ, বেশিরভাগ যে হেলথ ড্রিঙ্কগুলো আছে সবকটাতেই কিন্তু একটা ওয়াই মিসিং। হ্যাঁ, তো এগুলো সব কিন্তু আনহেলদি ড্রিঙ্ক বললেই হয় আর কি। তো একটা জিনিস মনে রাখতে হবে যে দের ইজ নো শর্টকাট।
যে আমি বাচ্চাকে ব্যালেন্স ডায়েট না দিয়ে আমি একটা হেলথ ড্রিঙ্ক দিয়ে দিলাম, বাকি আমি যা খুশি খেলো খেলো, আমার দিনভরের কাজটা হয়ে গেল। দ্যাট ইজ নট রাইট। হ্যাঁ, নর্মাল যে খাবার দাবার যেগুলো বাড়ির তৈরি হচ্ছে, বাড়ির রান্না হচ্ছে, এবং আমাদের চিরাচরিত প্রথাতে যে জিনিসটা রান্না হয় সেইভাবেই বাচ্চাকে খাওয়ানো উচিত, সেইভাবেই বাচ্চাকে মানুষ করা উচিত। বিরাট কিছু নতুন, আমাকে আজকাল যেরকম অনেকে এসে জিজ্ঞেস করে, আচ্ছা বাচ্চাকে আমি কিউই খাওয়াতে পারি? হুম। আচ্ছা, নর্মাল যে আমাদের ফলগুলো তাতে কি ক্ষতি করলো যে আমাকে গিয়ে এক্ষুনি নিউজিল্যান্ড থেকে কিউই আনতে হবে? হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নেই। যেভাবে সবাই মানুষ হচ্ছে, বাড়ির রান্না যেটা হচ্ছে সেটা দিলেই হবে। ফোর্স করতে নেই বাচ্চাকে। ফোর্স করলে দুটো জিনিস হয়। একটা হচ্ছে একটা গ্রুপ অফ বাচ্চা হয় যারা একদম বিগড়ে বসে, তারা আর কিছুই খেতে চাইবে না। খাবার দেখলেই তারা আতঙ্ক তাদের শুরু হয়ে যায়, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে। আর একটা গ্রুপ হয় তারা হঠাৎ খেতে ভালোবাসতে শুরু করে। তখন প্রথম দিকে যখন মা বাবারা তাকে জোর দিয়ে চাপ দিয়ে খাইয়েছে, পরের দিকে কি হয়, তারা এত খাচ্ছে যে তারা ওজন বেড়ে ওবেসিটির প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমাদের দেশ কিন্তু এখন আমরা ডায়াবেটিসের ক্যাপিটাল, মোটামুটি প্রচুর ডায়াবেটিস। আমাদের শরীর কিন্তু অত মোটা হওয়ার জন্য তৈরি নয়। সো ওবেসিটি আমাদের দেশে হলে পরে প্রবলেম আছে। সেই জন্যে যদি আমরা ছোটবেলা থেকে যদি ওকে ওবেস না করে, যদি আমরা বাচ্চাকে নর্মাল রোড টু হেলথের মধ্যে রাখি, মানে রোড টু হেলথ মানে একটা যে পার্সেন্টাইল আছে 5th to 95th পার্সেন্টাইলের মধ্যে যদি বাচ্চার ওজন একটা মেনটেন করা যায়, হাইট মেনটেন করা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে চট করে সে বাচ্চা মোটা হবে না। কিন্তু আমরা এখন জোর করে খাইয়ে খাইয়ে যদি বাচ্চাকে মোটা করে দিই, তাহলে ভবিষ্যতে গিয়ে সে যখন রোগা হতে যাবে, তখন হাজারটা স্লিমিং এতে যাবে, হাজারটা জায়গায় হাজারটা টাকা খরচা করবে, কিন্তু সে দেখবে সে রোগা হতে পারছে না। বিকজ নাম্বার অফ ফ্যাট সেলস যে একবার তৈরি হয়ে যায়, সেটা চুপস হতে পারে কিন্তু সেটা মরবে না। বন্ধুরা, যারা রেডিও শুনছিলেন, মানে শুনতে পাচ্ছিলেন না, তারা আবার এই ঠিক 10টা 10 থেকে রেডিও টিউন করে ফেলুন 100.1 FM গোল্ড 22480805-এ আপনার প্রশ্ন আসতে থাকুক। ফেসবুক লাইভ যারা দেখছিলেন তারা তো দেখছেনই, তারা দেখবেনও। তারা যেভাবে দেখছিলেন সেভাবেই থাকুন। ফেসবুকেও 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ দুটোতে এসে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। এছাড়াও 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা আপনার প্রশ্ন আপনি রাখতে পারেন। গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্চুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম। গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য। শুনছেন 100.1 FM গোল্ডে আরোগ্য, আরোগ্য। ফিরে এলাম আরোগ্য নিয়ে। 100.1 FM গোল্ডে এফএম গোল্ডের আরোগ্য নিয়ে আবারও ফিরে এলাম সঞ্জয় আর মনীষা। আর আমি, আমাদের সঙ্গে আমরা যাদের পেয়েছি, ডাক্তার পল্লব চট্টোপাধ্যায়, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আরো একবার স্বাগত। চলে যাব সরাসরি প্রশ্নে। ফোনে বন্ধু আছেন, লিসনার আছেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ আমি দেবাশিস বিশ্বাস বলছি কলকাতা থেকে। বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমার ছেলে জন্মের পর থেকে পাতলা পায়খানা করে, এটা কি স্বাভাবিক লক্ষণ না কোনো সমস্যা আছে? আমি এটাই জানতে চাই। বয়স কত ছেলের? 2 মাস। আপনি শুনতে থাকুন কেমন। 2 মাস বয়সে যদি বাচ্চা বুকের দুধ খায়, শুধুমাত্র বুকের দুধে রয়েছে আর কিছু খায় না, তাহলে কিন্তু পায়খানা করাটা একদম নর্মাল।
আপনার পায়খানা দিনের মধ্যে 10 বার 15 বার করতে পারে, আবার 3 দিন 4 দিন ছাড়া ছাড়াও করতে পারে, পুরো রেঞ্জটাই নর্মাল। আপনাকে খালি দেখতে হবে যে বাচ্চা হাসি খুশি আছে কিনা, বাচ্চার ওজন বাড়ছে ঠিকঠাক কিনা, এবং বাচ্চা পেচ্ছাপ 24 ঘন্টায় 6 থেকে 8 বারের বেশি হচ্ছে কিনা। এইটা যদি হয় তাহলে বাচ্চার পায়খানা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, যদি বাচ্চা বুকের দুধ খাচ্ছে। আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম, মা ঠাকুমারা বলতেন ডালে ভাতে বড় হওয়াটাই আসল। একদম আপনি এক কথায় সেটাই বলছেন। একদম একদম যেটা আমাদের দেখুন, প্রত্যেকটা দেশের কিন্তু আলাদা আলাদা মানে পরিস্থিতি, আলাদা আলাদা এনভায়রনমেন্ট, আলাদা আলাদা প্রয়োজনীয়তা। আমার এখানে যা খাবার দরকার সেইটা কিন্তু একই জিনিস আমার চাহিদার মধ্যে পড়ছে না যদি আমি এখন সাইবেরিয়াতে থাকি। আমার ওখানে আমার শরীরের জন্য অন্যরকম খাবার দাবার দরকার। তো কাজেই আমার এখানে যেভাবে আমাদের তৈরি হয়েছে, যেভাবে ফ্যামিলি চলছে, যেভাবে বাড়ির রান্না যেটা তৈরি হচ্ছে, সেইভাবেই বাচ্চাকে বড় করা উচিত। সকলকে সঙ্গে নিয়ে বসে খাওয়ানো উচিত। বাচ্চা এইটা না ভাবে যে এখন তো সকলে খেলে বেড়াচ্ছে, আমি কেন খাবো, আমার তো খাবার সময় নেই। এবং লোকেদের মনে হচ্ছে বাচ্চাকে আগে খাইয়ে দিই, তারপর আমরা বড়রা বসবো খেতে। এবং বাচ্চাকে খাওয়ানোর জন্য যেহেতু বাচ্চা খাচ্ছে না, সেহেতু বাচ্চাকে নিয়ে ঘুরে 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 কাক দেখিয়ে, পাখি দেখিয়ে খাওয়ানো হচ্ছে, আর নয় টিভি দেখে খাওয়ানো হচ্ছে, আর নয় মোবাইল দেখিয়ে খাওয়ানো হচ্ছে, যাতে বাচ্চা হাঁ করে ওই দিকে তাকিয়ে থাকছে এবং কেউ একটা মুখের মধ্যে সমানে ঢুকিয়ে দিচ্ছে আর ও চিবিয়ে যাচ্ছে। তো দের ইজ নো অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ দ্য ফুড। বাচ্চাকে নিয়ে বাচ্চা খাবারটাকে ঘাঁটতে দিতে হবে। টেবিলে সকলে মিলে বসে একসঙ্গে খাচ্ছে, সেই জিনিসটা বাচ্চা দেখবে। সকলে একসঙ্গে বসলো, খেলো না খেলো, সকলে যখন উঠলো তখন অবধি বাচ্চা বসে রইলো, সকলে একসঙ্গে উঠলো। এইটা করতে করতে ওদের কিন্তু হ্যাবিট তৈরি হয়ে যাবে। তাতে একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে একটা মিল টাইম ফ্যামিলির হবে, যেই সময়টায় ফোনটাকে দূরে রেখে সকলে মিলে একসঙ্গে বসে খাবার দাবার খাবে, খেয়ে উঠে যাবে। তখন কোনো ডিস্ট্র্যাকশন নয়, কোনো টিভি নয়, কোনো ফোন নয়, সেটাই দ্যাট ইজ দ্য গুড ফ্যামিলি টাইম আর কি হবে। বেশ। প্রশ্ন করেছেন সুপ্রকাশ মৃধা। প্রশ্ন করেছেন যে বাচ্চা মোবাইল দেখতে দেখতে খায়, কার্টুন না চালিয়ে দিলে সে খেতে চায় না, এটা তো স্বাভাবিক নয়, কিভাবে এই অ্যাডিকশন কমাবো? বন্ধ করে দিতে হবে। এটা অ্যাডিকশন কমানোর মানে কি, অ্যাডিকশনটা তো করিয়েছি আমরাই। তো আমি একটু আগে ওই কথাটাই বললাম যে এটা এখন খুব কমন যে মোবাইল দেখিয়ে খাওয়ানো। হুম। তো তাতে না বাচ্চা কিন্তু বুঝতে পারছে না আমি কি খাচ্ছি। ও খালি ওর মন হচ্ছে মোবাইলের দিকে, এবং মোবাইলটা দেখতে দেখতে ও মুখটা খুলছে এবং মুখের মধ্যে কেউ ঠুসে দিচ্ছে, ও কি চিবোচ্ছে, কি খাচ্ছে কিছুই বুঝতে পারছে হুম। না। সেখানে কিন্তু বাচ্চাকে যদি খাবারটাকে নিয়ে বসানো হয়, বিভিন্ন রঙের খাবার, কিছুটা লাল, কিছুটা সবুজ, কিছুটা হলুদ, কিছুটা সাদা, তো এইরকম একটা হচ্ছে সেই যে একটা আলাদা ফ্লেভার, আলাদা টেক্সচার, সেইগুলো ঘাঁটতে দেয়া ওকে, ও নিজে হাতে করে মুখে দিল। এই যে জিনিসটা, এইটা বাচ্চার জন্য খুব আনন্দের, এবং বাড়ির লোকেরও দেখতে খুব ভাল লাগে যে আনন্দ। আর তাছাড়া কি হচ্ছে, বাচ্চা সবসময় মোবাইলের দিকে তাকিয়ে আছে, একটা হয় সাদা নয় হলুদ এই রঙেরই সেম কনসিস্টেন্সি, সেম পেস্ট লাইক কনসিস্টেন্সি নিয়ে কেউ একটা মুখের মধ্যে ফটাফট ঠুসে যাচ্ছে আর ও খেয়ে নিচ্ছে, কাজ শেষে গেল। তো সেইভাবে কিন্তু না বাচ্চা এনজয় করছে, না বাড়ির লোক এনজয় করছে। আমরা ছিলাম গরমে, গরম থেকে অতি গরমে, গরম থেকে যখন বর্ষা আসছে, এই সময়টা অনেক বাচ্চার ক্ষেত্রে খুব সমস্যা হয়, গার্জিয়ানরাও সমস্যায় পড়েন, কি করণীয়? ওই তো এই সময়টা মেন যেটা ইস্যু হয় সেটা হচ্ছে কিছু ভাইরাল ইনফেকশনস আবার স্টার্ট হয়, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেই সময়টা ভাইরাল ইনফেকশনস কিছু স্টার্ট হয়, হিউমিডিটি আসে, এবং ডায়রিয়ার ইনসিডেন্স খুব বেশি বেড়ে যায়। ডেঙ্গু এবং ম্যালেরিয়া সেই সময়টা খুব বেশিভাবে বেড়ে যায়। তো কাজেই আমাদের মশা থেকে বাঁচতে হবে, মসকিটো নেটস, রাত্রিবেলা মশারি ইউজ করতে হবে, প্রেফারেবলি হলুদ রঙের মশারি হলে ভালো হয়। আর বাচ্চাকেও কিন্তু যাতে কিনা মশা না কামড়ায় সেই জন্যে কিছু লাগিয়ে রাখা, ফুল স্লিভসের পাতলা কটনের ড্রেস পরানো, হ্যাঁ, এই জিনিসগুলোর ব্যবস্থা করতে হবে যাতে কিনা এই ইয়েগুলো না হয়। বারবার করে হাত ধোয়া, জল ফোটানো, এইগুলোর ব্যবস্থা রাখতে হবে। হলুদ রঙের মশারি কেন? হলুদ রঙের মশারি ইজ রেকমেন্ডেড বিকজ মসকিটোদের জন্য হলুদ রঙের এটাতে ওদের ইয়েটা অসুবিধা, ওরা দেখতে পায় না। তো সেই জন্য হলুদ রং, ইয়েলো কালার্ড মসকিটো নেট ইজ দ্য স্ট্যান্ডার্ড আর কি। কিন্তু এনি মসকিটো নেট উইল ডু, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে হলুদ রঙের, আইডিয়াল। ফোনে একজন আছেন,
কেউ এসেছিলেন, কথা বলা গেল না, পরে একবার কাইন্ডলি যদি ফোন করেন। ছিলাম বর্ষার অসুস্থতা নিয়ে, বাচ্চার পায়ের যত্ন বর্ষাকালে। কারণ প্রচুর বাচ্চা খেলতে যাবে, কাদা মাখবে, জল কাদায় পড়বে। পায়ের যত্ন কিভাবে নেব? পায়ের যত্ন বলতে যদি সম্ভব হয় জুতো পরে খেলতে যাবে, হ্যাঁ, যাতে কিনা ইয়ে না হয়। আমাদের দেশে জুতোর সঙ্গে সবসময় মোজা পরবে, কারণ অনেক সময় বাচ্চারা কিন্তু এই যে স্পোর্টস শুগুলো হয় সেগুলো বিনা মোজায় পরে, ফলে আমাদের এত বেশি ঘাম হয় যে পায়ের ওই ভেতরটাতে ঘামেতে বাচ্চাদের পায়ে বিচ্ছিরি গন্ধ হওয়া এবং ফাঙ্গাল ইনফেকশনস হওয়ার চান্স বেড়ে যায়। সুতি মোজা পরবে, এসে মোজাটাকে কেচে দেবে। এবং তার ছাড়া পায়ের শীতকালে মেনলি যেটা প্রবলেম হয়, পা ফাটা, পায়ের ইয়ে হওয়া, গায়ের চামড়াটা ড্রাই হয়ে যাওয়া, তো ভালো করে ময়েশ্চারাইজার লাগানো, ভার্জিন কোকোনাট অয়েল মানে যে নারকোল তেলটা খাবার নারকোল তেল সেইটা ইউজ করা, তাতে চামড়া নরম থাকে এবং চামড়া ভালো থাকে। হ্যাঁ, এটাকে করা যেতে পারে। আচ্ছা, বাচ্চা আমরা বলি যে প্রচন্ড দুষ্টু হবেই, বাচ্চার দুষ্টুমি করবেই। অনেক সময় দেখা যায় যে খুব দুষ্টু বাচ্চা, সে হঠাৎ ঝিমিয়ে পড়ছে, সে হঠাৎ কমজোরি হয়ে যাচ্ছে। বাবা-মা ১ম এই ভাবতে শুরু করেন যে নিশ্চয়ই কোনো অসুখ বাসা বাঁধছে। অসুখ বাসা বাঁধছে নাকি সন্তান আস্তে, আস্তে শান্ত হচ্ছে, এই বিষয়টা বাবা-মা বুঝবেন কিভাবে? বুঝবেন যে এইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবারা বুঝতে পারে, বিশেষ করে মায়েরা বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে, যে এ হঠাৎই কিরকম যেন শান্ত হয়ে যাচ্ছে। যে শান্ত হয়ে যাবে সে কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শান্ত হবে, তার সঙ্গে তার খিদে ঠিক থাকবে, তার গ্রোথ ঠিক থাকবে, তার ওজন বাড়বে, হ্যাঁ, কিন্তু সে শান্ত হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, এখানে কিন্তু শান্ত তার খিদে মরে যাচ্ছে, সে সবসময় ঝিমিয়ে থাকছে, নেতিয়ে থাকছে, একটু পারলেই শুয়ে ঘুমোচ্ছে, আর ওজনটা কমছে, হ্যাঁ, তার সঙ্গে একটা হালকা হালকা জ্বর আসছে, হ্যাঁ, তো এই সবগুলো কিছু যদি হয় তখন চিন্তা করতে হবে যে হ্যাঁ, কোথাও একটা কোনো গন্ডগোল হচ্ছে আর কি। বেশ। কোনো ফোন না, এই মুহূর্তে কোনো ফোন নেই। হুম। আমরা যে দিকটা থাকবো, এই যে সিজন চেঞ্জের কথাগুলো আমরা পরপর বলতে বলতে যাচ্ছি। বর্ষার পরেই আমাদের যে সময়টা আসে, এই যে শরৎ হেমন্তকাল, এই যে সময়টা, এই একটা জায়গা যেখানটা আমরা বেশিরভাগ, বিশেষ করে বাঙালিরা তারা যথেষ্ট আনন্দে মেতে থাকি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কখনো কখনো এইখানেও ছোট ছোট সিজন চেঞ্জে তাদের জ্বর জ্বালা ইত্যাদিগুলো হতে আমরা দেখি। এই সময় তাদেরকে কিভাবে গার্ড করতে হবে? পুজোর আশেপাশে ওই সময়টায় কিন্তু একটা প্রচণ্ডভাবে ডেঙ্গুর ইনসিডেন্স বেড়ে যায়। তো কাজেই ওই যেটা আমি আগে বললাম যে মশার থেকে সাবধানে থাকা, হয়তো খুব শীঘ্রই আমরা একটা ডেঙ্গু ভ্যাকসিন এখানে লঞ্চ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেলে ভালো, তখন সেইটা নিলে সেটাতে ভালো প্রোটেকশন পাওয়া যাবে। আর দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে ভাইরাল ইনফেকশনস প্রচণ্ডভাবে বেড়ে যায় এই সময়টায়। ওই পুজোর সময় ভিড়ের মধ্যে গিয়ে ঠাকুর দেখা, ভিড়ের মধ্যে গিয়ে ঘোরা, খাওয়া, সেখান থেকে ডায়রিয়ার চান্স খুব বেশি বেড়ে যায়। এবং এবছর যেটা আমরা পেয়েছি, বেশ কিছু ডায়রিয়া হয়েছে ক্যাম্পলায়োব্যাক্টার বলে একটা ব্যাকটেরিয়ার জন্য। এই ক্যাম্পলায়োব্যাক্টার ডায়রিয়া থেকে প্রচুর লোকেদের গুলেনবারি সিনড্রোম বলে এক রকমের রোগ হয়েছে, যেখানে প্যারালিসিস হয়ে যায়। তো কাজেই এই বাইরে খাওয়া দাওয়াগুলোকে বুঝে খাওয়া, ভালো করে হাত ধোয়া, ফোটানো জিনিস খাওয়া বা পরিষ্কার জিনিস খাওয়া, পরিষ্কার জায়গায় গিয়ে খাওয়া, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ পুজোর আনন্দ করতে গিয়ে রাস্তাঘাটে এদিক ওদিক খেয়ে তারপরে শরীর খারাপ করার থেকে এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। বেশ। ফোনে ফোনে listener আছেন কেউ? আছেন। নমস্কার, হ্যালো, নমস্কার, কে হ্যাঁ, বলছেন? আমি আসানসোল থেকে বলছি। বলুন কি নাম? কে বলছেন? হ্যালো, আপনার হ্যাঁ। নামটা বলুন। আমার নাম রানা আচার্য। বলুন। রানা বাবু, এবার আপনার প্রশ্নটা রাখুন। হ্যালো, হ্যালো, বলুন। নেটওয়ার্কের সমস্যা একটুখানি, নেটওয়ার্কের সমস্যার কারণে তার কথা শোনা গেল না। সুদীপ সরকার ফেসবুকে। সুদীপ সরকার ফেসবুক থেকে একটা প্রশ্ন করেছেন, জল ফুটিয়ে নেওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে খেলে কি হয়? যদি ডাক্তারবাবু একটু বুঝিয়ে বলেন, ওই সময় খবর শুরু হয়ে গিয়েছিল, শুনতে পাননি উনি। না, হ্যাঁ। দেখুন, বেসিক্যালি আমি জলটাকে ফোটালাম, আমার ওই গরমে তাতে কিন্তু আমি ওর ভেতরে ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো সেগুলোকে মারলাম।
আমি কিন্তু জলটাকে আর কিছু করলাম না। এবার আমি যেই ওটাকে একটা কাপড়ের মধ্যে দিয়ে ওটাকে ছাঁকলাম, তখন কাপড়ের মধ্যে যা যা ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া যাই ছিল সেগুলো তো আবার সেই জলের মধ্যে ঢুকে গেল। তা আমার ফোটানোর তো উপকার কিছু হলো না। কাজেই ফোটানোর পরে ওই যে জলটা গরম হয়ে যেটা পিওর হলো, সেইখান থেকে আমাদের ঢেলে নিতে হবে। কিন্তু সেটাখান থেকে আর ছাঁকলে কিন্তু ওই ছাঁকনির থেকে আবার তো যা ওর মধ্যে নোংরা যা ঢোকানোর জীবাণু যা ঢোকাচ্ছিল সেগুলো তো ঢুকে যাবে। তো সেই জন্যেই ছাঁকাটা বারণ করা হয়। জলটাকে আগে ছেঁকে নিয়ে তারপরে ফোটান যদি মনে হচ্ছে ইমপিউরিটিস রয়েছে, কিন্তু ওই ফোটানোর পর আর ছাঁকাছাঁকি করা ঠিক নয়। কল্যাণ কুমার প্রশ্ন করছেন, আমার বাচ্চার বয়স 1.5 মাস, শুধুমাত্র মায়ের দুধ খায়, কিন্তু 7-8 দিন ল্যাট্রিন হচ্ছে না। যখন ডাক্তারের সঙ্গে কথা বলেছি তখন উনি বলেছেন যে আহ, বাটি দিয়ে ল্যাট্রিন করানোর জন্য। এটি কি করা যেতে পারে নাকি অন্য কিছু ব্যবস্থা করা যেতে পারে প্লিজ? না, যদি দেখছেন যে 4 থেকে 5 দিন হয়ে যাচ্ছে ল্যাট্রিন হচ্ছে না এবং বাচ্চা এমনিতে আদারওয়াইজ ভালো আছে এবং পেচ্ছাপ ঠিকঠাক করছে, তাহলে আপনি বাতি দিয়ে করিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আগেকার দিনে মা ঠাকুমারা অনেক সময় পানের বোঁটা দিয়ে করাতেন, কিন্তু সেইটাকে আমরা আজকাল অ্যাভয়েড করতে বলি। তার কারণ হচ্ছে যে পানের বোঁটাটা তো আর স্টেরিলাইজ করা যায় না। কাজেই একটা বাতি মানে একটা গ্লিসারিনের চিপ পাতলা করে কেটে নিয়ে ওইটা পায়খানা রাস্তা দিয়ে দিয়ে দিলে পায়খানা হয়ে যাবে। তো ওটা চিন্তার কোনো কারণ নেই, কোয়াইট কমন। আহ, ফোনে কে আছেন? নমস্কার, কে বলছেন? দুর্গাপুর থেকে। নাম কি আপনার? আচ্ছা, আপনি রেডিও সেটের ভলিউমটা একদম মিউট করে দিন, না হলে কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যালো, আমি জানতে চেয়েছি, একটু জোরে বলুন। আমি জানতে চাইছি আমার একটি গ্যাস্ট্রিক প্রবলেম রয়েছে, ঠিক আছে? গ্যাস্ট্রিক প্রবলেম রয়েছে, কিন্তু আমি সবই খেতে পছন্দ করি, যেটাই খাই বেশিরভাগ একটু কিছু খেলেই গ্যাস হয়ে যায় এই সমস্যাটি কার? আমার নিজের। আমরা আজকে এই প্রশ্নটি নেব না, কারণ আমরা শিশুদের টিকাকরণ, শিশুদের সার্বিক সুস্থতা নিয়ে কথা বলছি। কারণ আমরা কিন্তু আজকে পেডিয়াট্রিক একজনকে পেয়েছি, যিনি শিশু বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ। তার কাছে আমরা পরের প্রশ্নে যাব। হ্যান্ড ফুট মাউথ বাচ্চাদের খুব কমন একটা অসুখ। বাবা মায়েরা বুঝতেও পারেন না যেটা হ্যান্ড ফুট মাউথ হয়েছে, অকারণ চিন্তা করেন এবং অন্যান্য অনেক কিছু ভেবে ফেলেন সেই র্যাশগুলো দেখে। হ্যান্ড ফুট মাউথের উপসর্গ কি? বাচ্চাদের যেরকম যা নামটা যেরকম বলছে, হাতে, পায়ে এবং বটক্সে কিছু কিছু র্যাশ বেরোয়, বিশেষ করে হাতে, কনুইতে, নিতে মানে হাঁটুতে এবং পেছনে কিছু র্যাশ বেরোয়, যেগুলোতে খুব ব্যথা হয়। এর সঙ্গে কিন্তু মুখের ভেতরেও কিছু র্যাশ বেরোয় গলার কাছে, যেগুলোতে লাল লাল ছোট ছোট স্পটসের মতন র্যাশগুলো থাকে। ভীষণ ব্যথা হয়, খেতে চায় না বাচ্চারা। এই সময়টা হচ্ছে বেস্ট টাইম, যে সময়টা আপনি বাচ্চাকে একটু আইসক্রিম দিয়ে দেখতে পারেন, খুব ভালো খাবে। হ্যাঁ, একটু নরম নরম গলা গলা করে আইসক্রিমটা ভালো খায়। আর একটু টাইম দিতে হবে, 5 থেকে 7 দিন টাইম দিতে হয়, নিজে থেকেই এটা কমে যায়। এবং এটা একটা ভাইরাস থেকে হয়, কক্সস্যাকি ভাইরাস বলা হয়, এটার থেকে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা নর্মালি হিল করে যায় এবং কিছুই করতে হয় না। খুব রেয়ার ক্ষেত্রে কিছু কমপ্লিকেশনস হতে পারে, কিন্তু আদারওয়াইজ ইউজুয়ালি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ খুব একটা মাইল্ড ডিজিজ এবং নিজে থেকেই ঠিক হয়ে যায়। একটা খালি মনে রাখতে হবে, এটা হলে স্কুলে পাঠাবেন না, কারণ অন্যান্য স্কুলের মধ্যে ছড়িয়ে যেতে পারে। হ্যান্ড ফুট মাউথ হলে কি তাহলে ডাক্তার দেখাবো না? হ্যান্ড ফুট মাউথ হলে যদি দেখছেন যে বাচ্চা খাচ্ছে না, ঝিমিয়ে থাকছে, তাহলে দেখিয়ে নেবেন। আদারওয়াইজ কিন্তু ইউজুয়ালি হ্যান্ড ফুট মাউথে বাচ্চাকে কিছু দেখানোর দরকার লাগে না, ও নিজে থেকেই কমে যায়। ফোনে কেউ আছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মুদি বলছি। বলুন। যেহেতু শিশুদের বিষয় হচ্ছে, তা আমার ভবিষ্যতে হয়তো এরকম শিশুর সম্ভাবনা আছে ফ্যামিলিতে। সেই হিসেবে আমি জানতে চাইছি যে ধরুন আমাদের শীতকালীন যা টেম্পারেচার হয়তো কোনো সময় 13, 14, 12 হয়ে যাচ্ছে। তা আমি জানি শিশু সেই টেম্পারেচার অত ঠান্ডার মধ্যে মায়ের ছায় গায়ে গায়ে জানি সব সময় তো সম্ভব হবে না। তা সেই হিসাবে আমি ঘরে কোনো রুম মিটার বা কোনো ল্যাম্প বা
ইত্যাদি কিছু আমি ব্যবহার করতে পারি কি? ডাক্তার এই বিষয়ে যদি কিছু একটু বলেন তাহলে একটু আমার খুব উপকার হয়। শুনতে থাকুন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে শিশুদের কিন্তু ব্রাউন ফ্যাট কম থাকে। যার ফলে ওরা নিজেদের থার্মোরেগুলেশন করতে পারে না। শীতকালে গা ঠান্ডা হয়ে যায়, টেম্পারেচার কমে যায়, গরমকালে গা তেতে ওঠে। তো সেই জন্য সবসময় একটা নরমাল টেম্পারেচার ঘরে মেইনটেইন করাটা খুব দরকার। যেরকম গরমকালে ঘর ঠান্ডা রাখতে হবে, শীতকালেও ঘরটাকে গরম রাখতে হবে। রুম হিটার ব্যবহার করতে পারেন, কিন্তু একটা সার্টেন টেম্পারেচার আসার পরে ওটাকে অফ করে দিয়ে মোটামুটি ঘরটাকে একটু গরম রাখার চেষ্টা করবেন। খুব বেশিক্ষণ কনস্ট্যান্ট রুম হিটার জ্বেলে রাখাটা ভালো নয়, কিন্তু হ্যাঁ, ঘরটাকে গরম করার জন্য যেটুকু দরকার সেটুকু জ্বেলে রাখবেন এবং একটা কোনো ভেন্টিলেশন খুলে রাখবেন যদি রুম হিটার চলছে ঘরের মধ্যে। বেশ। চলে যাব পরের যে প্রশ্ন, এই যে প্রখর গরম আসছে, আমরা বলছি যে খুব গরমের ঋতুতে আমরা পড়ছি। এই প্রখর গরমে বাচ্চাকে সুস্থ রাখার জন্য বাবা-মা কি করবেন? যেরকম একটা হচ্ছে যে ওদের অ্যাডিকুয়েট জল খাওয়ানো যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায়। ২ নম্বর হচ্ছে যে ওদের সুতি হালকা জামা পরানো, প্রেফারেবলি পুরো হাতের পুরো পায়ের জামা পরানোর অভ্যেস করা, যাতে কিনা ওই মশার কামড় থেকে নানান রকম ইনফেকশন, ম্যালেরিয়া, ডেঙ্গু এইসবগুলো না হয়। এবং তাছাড়া হচ্ছে যে ভালো করে জল ফুটিয়ে খাওয়ানো, হাত ধোয়ানো, যাতে কিনা এই পেট খারাপ এবং ডায়রিয়ার প্রবলেমগুলো না শুরু হয়। এইগুলোই কমনলি হয় যে গরমকালে আমরা দেখতে পাই যে। সামনেই আসছে দোল উৎসব, এই আবির নিয়ে খেলা, অনেক ক্ষেত্রেই অনেক বাচ্চার আবিরের যে একটা ডাস্ট থাকে কিংবা দোলের রং তাদের স্যুট করে না। এক্ষেত্রে কি করণীয়? ধরুন একদম নতুন একটি বাচ্চা, বাবা মা এখনো জানেন না তার ওটা মানে স্যুট করবে কি করবে না, তারা কি করবেন? দেখুন, যদি বাচ্চার সর্দি কাশির ধাত থাকে, অ্যাজমার টেন্ডেন্সি থাকে, তাহলে আইডিয়াল হচ্ছে যে আবিরের ওখানটা গিয়ে খেলাধুলোটা একটু অ্যাভয়েড করা, অথবা মানে আর খুব যেখানে বেশি আবির উড়ছে, ধুলো হয়ে রয়েছে, ধোঁয়া হয়ে রয়েছে, সেই জায়গাটাকে যাওয়াটা অ্যাভয়েড করা। যদি তারা ইনহেলার নেওয়ার থাকে, কাজেই এই দোল খেলতে যাওয়ার আগে একটা ইনহেলারের একটা এক্সট্রা ডোজ নিয়ে নেওয়া। তার ফলে তারা গিয়ে খেললে খুব একটা অসুবিধা, সেইটা আটকে দেবে, খুব একটা অসুবিধা হবে না। রঙের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আইদার একটু নারকোল তেল অথবা সর্ষের তেল অথবা পেট্রোলেটাম জেলি কিছু একটা গায়ে ভালো করে লাগিয়ে তারপরে রং খেলা। রংটা খেলার পর তারপরে ওই রংটা যেটা লেগে থাকবে সেটা খুব ঘষে ঘষে না তুলে খুব সাবধানে তোলা। ওই তেলটা থাকলে তার উপরে রংটা খুব একটা বসবে না, কাজে উঠে যাবে। চোখটাকে প্রিভেন্ট করার জন্যে কিছু গগলস টাইপের পরে যদি যায় তাহলে সেটা আইডিয়াল। যদি চোখের মধ্যে আবির যায় তাহলে রানিং ওয়াটার দিয়ে ধুতে হবে এবং যেন চোখটাকে ঘষা না হয়, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব কোনো চোখের ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে হবে যাতে অ্যাব্রেশন, কর্নিয়ার অ্যাব্রেশন না হয়। আর ওদিকে আপনার যেটা আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে রং ছোঁড়া, বেলুন ছোঁড়া, বিশেষ করে মুখ চোখের দিকে, সেটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে। সেটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো। বেশ। আমরা রঙের কথায় গেলাম, হ্যাঁ, বলতে বলতে আরেকজন আমাদের বন্ধু এসেছেন, তিনি এসেছেন ফোনে 22488085 এই মুহূর্তে কে আছেন? নমস্কার, হ্যাঁ, নমস্কার। আপনি কি? আমরা বাড়িতে নিজেরাই রং তৈরি করি আর কি, মানে পুঁই মিটুলি এবং সেটার সঙ্গে আটাতে মিক্স করে, মানে যাতে জিনিসটা ফুড গ্রেড হয়, এদিক ওদিক খাবারে টাবারে পড়লে যাতে মানে ক্ষতি না হয়। কিন্তু আমি তো ছোটরা যখন এই স্কুল বা কলেজেতে দোলের দুদিন আগে দোল খেলা হচ্ছে বা অন্যান্য জায়গাতে, তো যখন ঠান্ডা পানীয় বা খাবার সাজিয়ে দেয়া হচ্ছে তার মাঝখানে আবির মাখামাখি হচ্ছে, তো সেইগুলো তো কন্টামিনেটেড হচ্ছে। এই যে মানে ফুড পয়জনিং এর অ্যাসপেক্টটা নিয়ে এই দোলের রঙের কারণে একটু যদি বলেন ডাক্তারবাবু খুব ভালো হয়। থ্যাংক ইউ সাহেব, বলছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। আপনি ভালোই বলেছেন। দেখুন, জিনিসটা যেটা বুঝতে হবে যে আমাদের একটু কেমিক্যাল রঙগুলোকে অ্যাভয়েড করতে হবে। অর্গানিক কালার্সগুলো একটু বেটার, হ্যাঁ? এবং ফুড গ্রেড কালার্স কিন্তু পাওয়া যায় যেগুলো আজকাল ইউজ করা হয়, সেগুলো বেটার। যেখানে রং খেলা হচ্ছে সেখানে খোলা খাবারটা না রাখাই ভালো। কাজে যতই এই এগুলো আসুক, তার মধ্যে কোনটা অ্যালার্জি করবে, কোনটা করবে না, কোনটাতে রিঅ্যাকশন হবে, কোনটাতে পায়খানা হতে পারে পাতলা, সেগুলো তো বলা খুব মুশকিল। কাজেই ওই জায়গাটা খোলা খাবার না রাখাই ভালো।
তবে কেমিক্যাল কালার্স অ্যাভয়েড করা, অর্গ্যানিক কালার্স ইউজ করা, সেগুলো কিন্তু অনেক সেফ এবং বেটার। বেশ। বাচ্চাদের দোল খেলা নিয়ে আচ্ছা, আরো একজন লিসনারের প্রশ্ন আছে। কে আছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। বলছি আমি সোনারপুর থানার অন্তর্গত বিদ্যাধরপুর গ্রাম পঞ্চায়েত থেকে পলাশ কোনায় কথা বলছিলাম। বলুন। বলছিলাম যে আমার বাচ্চার 9+ বয়স, তো খুব ছোট বয়সে, মানে মিনিমাম তখন কত হবে, হয়তো 7-8 মাস হবে। সেই সময় একটু পড়ে গেছিল, একটু মানে চৌকি থেকে পড়ে গেছিল। তো পড়ে যাওয়ার পরে ওর মাথাতে একটু ব্লাড জমে হয়তো গেছে। যে এখন ইমিডিয়েটলি দেখি মাথাটা উঁচু হয়ে থাকে আর বলে মাঝে মাঝে যেন ব্যথা হয়। ডাক্তারবাবুর কাছে প্রশ্ন আমার যে এটা কি পরবর্তীকালে কোনো খারাপ দিকে যাবে ব্যাপারটা? দেখুন, বাচ্চা যদি মাথা ব্যথা কমপ্লেন করছে, তাহলে একবার ভালো করে দেখিয়ে নেওয়ার দরকার যে কিসের জন্য হচ্ছে। বাচ্চারা কিন্তু সাধারণত বলে যে পেটে ব্যথা করছে। মাথা ব্যথা কমপ্লেন করাটা কিন্তু একটা অ্যাডাল্টদের রোগ। হ্যাঁ, অ্যাডাল্টরা মাঝে মধ্যেই মাথা ব্যথা করছে ওরে বসে পড়ে। এবার যদি মাথা ব্যথা কমপ্লেন করছে তাহলে কিন্তু দেখিয়ে নেওয়া দরকার। তবে আপনার বাচ্চা যদি 9 মাস বয়সে বা 7 মাস বয়সে পড়েছে, এখন তার আমি ধরে নিচ্ছি 9 বছর বয়স, তো ওইটার থেকে এইটা হচ্ছে ভাবাটা হয়তো তার মধ্যে আরো কিছু হয়তো হতো, কাজেই এক্ষুনি সেটা বলা মুশকিল আর কি। আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন সুদীপ্ত গায়েন, লিখছেন আমার ছেলের বয়স 11 বছর, মাঝে মাঝে ইনহেলার নিতে হয়, ওকে কি ইয়ারলি ফ্লু ভ্যাকসিন দেওয়ার দরকার আছে? একটু যদি কাইন্ডলি বলেন। নিশ্চয়ই, কারণ এই ভাইরাল ইনফেকশনগুলোর থেকে প্রবলেম হতে পারে, কাজেই অন্য ভাইরাসগুলো তো আমাদের খুব একটা ভ্যাকসিন সেরকম নেই। আমাদের রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বা আরএসভি ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায়, সেটা ছোট বয়সে 8 মাস বয়সের মধ্যেই দেওয়া হয়। আর বড়দের মধ্যে দিতে গেলে যাদের সর্দি কাশির ধাত আছে তাদের তো নিশ্চয়ই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা বছরে দেওয়া উচিত। পরের যে প্রশ্ন নিয়ে আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি, আমাদের প্রচুর মেসেজের মধ্যেও এই ধরনের প্রশ্ন লুকিয়ে থাকে, যে বাচ্চার ভ্যাকসিনেশন নিয়ে আমরা কথা বলেছি, বাচ্চার সার্বিক সুস্থতা নিয়ে আমরা কথা বলেছি। আমরা যে বিষয়টা নিয়ে কথাই বলি না, সেটা বাচ্চার মনের যত্ন, যেটা ছাড়া কোনো বাচ্চাই সুস্থ থাকবে না। এই ফার্স্ট লাইফে বাচ্চাকে একটু অবসর দেওয়ার জন্য, বাচ্চার ঠিকঠাক সময় দেওয়ার জন্য ঠিক প্যারেন্টিং কি হওয়া দরকার? আমরা ইদানিং যে হারে বাচ্চাদের মানসিক প্রবলেম দেখছি, আজ থেকে 20 বছর আগে কিন্তু এত দেখতাম না। কাজেই অনেক চেঞ্জ হয়েছে, লাইফ অনেক ফাস্ট হয়ে গেছে, কারোর জন্যে কারোর সময় নেই। হ্যাঁ, এইখান থেকে আমাদের কিন্তু কিছু কিছু সময় বার করে নিতে হবে। যেরকম ধরুন, বাড়িতে যে সময়টা আমরা এসে গেলাম, সেই সময়টা বাচ্চার সঙ্গে সময় দেওয়াটা খুব দরকার, বাচ্চার সঙ্গে খেলা। সেই সময়টা আমরা এসে আবার নিজেরা মোবাইল নিয়ে বসে যাই আর মেসেজ দেখছি, হোয়াটসঅ্যাপ দেখছি, রিল দেখছি, ফেসবুক দেখছি, তাহলে কিন্তু বাচ্চার সঙ্গে কিন্তু টাইমটা একটা কোয়ালিটি টাইম দেয়া যাচ্ছে না। কাজে এখন সকলেই চাকরি করছেন, সকলেই কাজে বেরোচ্ছেন, মা বাবা দুজনেই কাজে বেরোচ্ছেন, কিন্তু যখন বাড়িতে ফিরছেন তখন টাইমটা কিন্তু ডিভোটেড থাকতে হবে বাচ্চার প্রতি। এবং বাচ্চাকেও কিন্তু এই কোনো মোবাইল বা স্মার্টফোন বা টিভির থেকে একটুখানি কম, যতটা কম দেখা যায় ততই ভালো। যত বেশি ওদের বই দিয়ে, ওদের ব্লগস দিয়ে, ওদের খেলনা দিয়ে ওদেরকে ইনভলভ করে রাখা যায় তত কিন্তু ভালো থাকে। এবং ওই টাইমটা যতটুকু, আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে মিল টাইম। একটা অন্তত টাইম যদি করা যায় যেই সময়টায় সকলে মিলে একসঙ্গে বসে খেলো, সেইটুকুই কিন্তু একটা বিরাট একটা ফ্যামিলি বন্ডিং এবং সব দিক থেকে একটা সার্বিক উন্নয়ন, বাচ্চার কিন্তু একটা মানসিক উন্নতির ইয়ে করবে। ফোনে একজন আছেন, নমস্কার। হ্যালো। নমস্কার। কে বলছেন? তমলুক থেকে বলছি, আমার ভৌমিক। আপনার প্রশ্নটা বলুন। বলছি, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে এখন তো মানে সময় কারণেই বাবা মারও ডাক্তারবাবু যা বললেন তার সঙ্গে আপনারা আমি সবাই একমত। তাহলে ডাক্তারের একটা ভূমিকা আছে এবং আমাদের একটা পারিবারিক যে ভূমিকা আছে, এই যে ভূমিকার মধ্যে থেকেই তো এই বাচ্চাকে, সেই শিশুকে বড় করতে হবে। সেই ব্যাপারে ডাক্তারবাবু যদি কিছু নতুন বিষয় দেখাতে পারেন, যেটা রাস্তা ভূমিকে বা আমাদের মানে চলবে, প্রথাগতভাবে চলবে, সেই ব্যাপারে আলোচনা করে দিলে অন্য জানাচ্ছি। নমস্কার। শুনতে থাকুন। নতুন কিছু বলার নেই, আমার কিন্তু সবসময় বলা হচ্ছে যে পুরনো
হ্যাঁ, মানে নতুনটার থেকে পুরোনোতে ফেরাটা বেশি দরকার। আমাদের ওই বাড়িতে এসে এখন ফোন টোনগুলোকে একটু সরিয়ে রাখা, হ্যাঁ, একটু ওই হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে একটু সরে যাওয়া, কিছুক্ষণ বাচ্চার সঙ্গে সময় দেওয়া, কিছুক্ষণ বাড়ির লোকেরা সকলে একসঙ্গে সময় দেওয়া এবং একসঙ্গে খাওয়া দাওয়া গল্প করার একটা টাইম যদি রাখা যায়, সেটাই কিন্তু অনেক সকলে ওয়েট করতে থাকবে, দেখবেন যে কখন আমরা একসঙ্গে বসবো খেতে রাত্রিবেলায়, কখন আমরা একসঙ্গে গল্প করবো রাত্রিবেলায়। এই একটা কিন্তু মিল টাইম তৈরি করলে কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। তাছাড়া আপনার তো রোববার দিন ছুটি থাকছে, সেই সময়টা বাচ্চার সঙ্গে সময়টা ইয়ে করুন। হ্যাঁ, এই জিনিসগুলোকে করে আপনাদের টাইম বের করার একটা দরকার আছে। বেশ। আবারও একটু ফিজিক্যাল সুস্থতার দিকে যাব বাচ্চার। যে অনেক সময় আমরা দেখি মা-বাবারা কারণে অকারণে বাচ্চাকে ন্যাপকিন পরিয়ে রাখছেন। একটা ন্যাপি পরিয়ে রাখছেন সারাক্ষণ যখন বাড়িতেও থাকছে। এটা কি খুব উপকারী? মানে বাড়িতে থাকার সময়েও তার তো র‍্যাশ বেরোনোর একটা প্রবণতা তৈরি নিশ্চয়ই। হচ্ছে। এইটা নিয়ে যদি একটু বলেন। তাছাড়া দেখবেন যে বেশ কিছু কিন্তু এই ন্যাপির মধ্যে ওদের অ্যাড থাকে যে 4 ঘন্টা শুকনো রাখবে, 6 ঘন্টা শুকনো রাখবে। সেগুলো কিন্তু কিছু নয়। বাচ্চা কিন্তু যদি ন্যাপির ভেতরে পায়খানা বা পেচ্ছাব করে তাহলে সঙ্গে সঙ্গে পাল্টে দিতে হবে। এবং ন্যাপি পরান, চাই আপনি এমনি কাপড় দিয়ে পরিয়ে রাখুন, ডায়াপার টাইপ করে আপনি যেটাই পরাবেন, ভিজলেই পাল্টাবেন। সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুকনো রাখাটা খুব দরকার। এবং বড় হতে হতে যত তাড়াতাড়ি আপনি ন্যাপিটাকে ছাড়াতে পারবেন, তত কিন্তু তাড়াতাড়ি বাচ্চা টয়লেট ট্রেনিংটা ভালো হবে এবং তারা কিন্তু জিনিসটা ঠিকঠাক করে মানে ম্যানেজ করতে পারবে, সেটা শিখে যাবে আর কি। বাচ্চার এই যে ডায়াপার র‍্যাশ, তার ট্রিটমেন্ট কি? বেসিক্যালি খুলে রাখা জায়গাটাকে, শুকনো রাখা জায়গাটাকে, এবং ওই যে মুহূর্তে পায়খানা এবং পেচ্ছাপ একসঙ্গে মিলবে, সেখানেই এক রকমের একটা অ্যাসিডিক ইয়ে তৈরি হয় pH এবং সেইখানেই কিন্তু ওই জায়গাটাকে পুড়িয়ে দেয়। কাজে লাল হয়ে যায় এবং একটা বার্নের মতন হয়ে যায়। তো সেই জন্য যতটা ওই জায়গাটা খুলে রাখা, শুকনো রাখা এবং তেমন হলে একটু নারকোল তেল দিয়ে রাখা, যাতে কিনা জিনিসটা আস্তে আস্তে হিল করে যাবে। খুব বেশি যদি হয় তাহলে ডাক্তারবাবুকে দেখিয়ে কিছু ওষুধ দিতে হতে পারে। ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার। কে বলছেন? আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহাসিন বলছি। বলুন। বলুন। ওই দেখুন, আমার ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ, আমার নাতনি 7 ক্লাস, মানে ও বাচ্চাবেলা থেকে ওর মানে আপনি ঘাড়ে আপনার মোবাইল, আপনার রেডিও সাউন্ডটা আগে মিউট করুন। ঘাড়ের ডান দিকটায় একটু মানে ফুলে যাওয়ার মতন হয়ে যায় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়। একটা ডাক্তারকে দেখিয়েছিলাম, তো ডাক্তার বললো যে কিছু নয়, এটা ঠান্ডা থেকে হয়েছে। এটা যদি কিছু বলেন ভালো হয়। প্রশ্নটা যদি আরো একবার করেন আর রেডিওর সাউন্ডটা যদি একদম মিউট করে দেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক। হ্যাঁ, বলতো নাতনি ক্লাস 7 ক্লাস পড়ছে। বাচ্চাবেলা থেকেই মানে ওরকম ওই ঘাড়ের একদিকে ডান দিক, পেছন দিকে মানে ফুলে যাওয়ার মতন হয়ে যায় মাঝে মাঝে, আবার আবার ঠিক হয়ে যায়। কখনো আবার কখনো ফুলে যায়, এরকম হয়। তো ওইটা ডাক্তারবাবুকে একটু দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বললো এটা ঠান্ডা থেকে হচ্ছে, এটা সেরকম কিছু নয়, ভয়ের কারণ কিছু নয়। তো এটার ব্যাপারে যদি ডাক্তারবাবু একটু বলেন কিছু, উপকার হয়। নমস্কার, ভালো থাকবেন। দেখুন, বাচ্চা যদি এমনিতে অ্যাক্টিভ আছে, বাচ্চার ওজন বাড়ছে, বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক করছে, খেলাধুলো ঠিকঠাক করছে, এবং যদি কখনো আপনি একটা রক্ত পরীক্ষা করিয়ে দেখে নেন যে রক্তর রিপোর্টটা মোটামুটি ঠিক আছে, তাহলে ওই একটা গ্ল্যান্ড ফুললে আপনার খুব একটা চিন্তা করার দরকার নেই। ওটা সত্যি ঠান্ডা লাগার জন্য হতে পারে। ওখানে ভেতরে কিছু টনসিলে ইনফেকশন হলো, গলায় ইনফেকশন হলো, দাঁতে ইনফেকশন হলো, সেখান থেকে গ্ল্যান্ড ফুলতে পারে। সেই ইনফেকশনটা চলে গেলে গ্ল্যান্ডটাও আবার ঠিক হয়ে যাবে। যে প্রশ্নটা অনেকক্ষণ ধরে করব বলে আমরা ঠিক করে রেখেছি, সেই প্রশ্নে চলে যাব। এখন ভীষণ অটিজমের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং রিসেন্ট আমি আজকেই ডেটা দেখছিলাম যে বিদেশের যে ডেটা, তাতে প্রত্যেক 7 জন বাচ্চার একজন, এবং আমি জানি না আমাদের ভারতীয় ডেটায় কেন 15 জনে একজন দেখানো হয়, হিসেবটা একই রকম প্রায়। 7 জনে একজন বা 10 জনে একজন সন্তান অটিস্টিক হয়ে জন্মাচ্ছে। এই অটিজমের ক্ষেত্রে বাবা মা ঠিক কোন কি দেখে প্রথমত উপসর্গ বুঝতে পারবে যে তার একটু থেরাপি দরকার, ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া দরকার, এক। এবং দ্বিতীয় প্রশ্ন, যে এই থেরাপি যখন বাচ্চা চলবে, ঠিক কত বছর বয়সের পর বাবা মাই থেরাপিতে বাচ্চাকে দেবে?
অটিজমটা বুঝতে মোটামুটি ১ বছর থেকে ১৫ মাস লাগে আর কি। তার আগে ঠিক বোঝাটা ডিফিকাল্ট হয় যে বাচ্চা অটিস্টিক। আ কিছু, কিছু আগে থেকে জিনিস খেয়াল রাখতে হয়, যেরকম ধরুন বাচ্চা খুব প্রিমেচিউর জন্মালো, অথবা বাচ্চা জন্মের পরে কাঁদলো না, অথবা বাচ্চা যখন নিউবর্ন পিরিয়ডে তার একটা কোনো রকম বড় রোগ হলো, যেরকম ধরুন মেনিনজাইটিস হলো বা কোনো সেপ্টিসিমিয়া হলো, এরকম টাইপের কিছু একটা হলো, তো সেখানে কিন্তু বাবা মাকে প্রথম থেকেই সজাগ থাকতে হবে এবং আগে থেকে ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা জিনিসটা বলে দিতে হবে, যাতে কিনা রেগুলার ডেভেলপমেন্টটা ফলো আপ করতে থাকতে পারে। আমাদের সরকারি যে টিকাকরণের বইটা দেয়া হয়, সেইটার মধ্যে কিন্তু কিছু ছবি দেয়া থাকে, লাল রঙের লেখা থাকে যে এইগুলো বাচ্চা যদি করছে তাহলে এটা খারাপ, এইগুলো সবুজ রঙের যেগুলো রয়েছে সেগুলো এই বয়সে করা উচিত, সেইটা কিন্তু ফলো করতে হয়। বা সাধারণত ওই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই বইটার মধ্যে যতগুলো পাতা আছে, বেশিরভাগ লোকে সেই পাতাগুলো ছেড়ে গিয়ে লাস্ট পাতাটায় চলে গিয়ে ভ্যাকসিনটা খালি খুলে নেয়। কিন্তু বাকিগুলো দেখতে থাকলে কিন্তু যে মুহূর্তে বোঝা গেল যে একটা নর্মাল এর বাইরে যাচ্ছে বাচ্চা, সঙ্গে সঙ্গে জিনিসটাকে চেক করানো দরকার। একটু বড় হয়ে তখন যেগুলো দেখে বুঝতে পারবে যে অটিস্টিক হচ্ছে, যেখানে বাচ্চা কিন্তু একটা শিডিউল, একটা রুটিনে চলে। মানে আজকে যদি ওকে ওর আছে যে এই রাস্তা দিয়ে আমি রোজ স্কুলে যাব, যে আমি রাস্তাটা যদি পাল্টে দিই সে তার শরীর মানে ইরিটেশন হবে। চোখের দিকে চোখ দিয়ে কথা বলবে না, সবসময় মুখটাকে ঘোরাতে থাকবে, চোখটাকে ঘোরাতে থাকবে, ডাইরেক্টলি আই টু আই দেখতে পারবে না। তারপরে বন্ধু বান্ধব ওর লাগবে না, নিজেকে নিয়েই ব্যস্ত, নিজেকে নিয়েই খেলবে, নিজেই একা একটা জায়গায় গিয়ে বসে থাকবে, খেলবে। কথা বলতে সঠিক সময় কথা বলতে দেরি করছে, লোকের সঙ্গে ইন্টারাক্ট করছে না, সবসময় বেশিরভাগ সময় যদি দরকার লাগছে ইশারায় বলছে কি গিয়ে করে জিনিসটাকে তুলে নিয়ে নিজে চলে আসছে। এই জিনিসগুলো দেখলে তখন মাথায় রাখতে হবে যে এটা অটিস্টিক একটা ডেভেলপমেন্ট হচ্ছে। অ্যান্ড আজকাল যেটা একটা নতুন জিনিস শুরু হয়েছে সেটাকে বলা হয় ভার্চুয়াল অটিজম। ভার্চুয়াল অটিজমটা একটা নতুন টার্ম কয়েন্ড হয়েছে, যেটা আগে আমরা কোনোদিন বইয়ে ছিল না এবং পড়িনি। সেটা হচ্ছে বিকজ অফ মোবাইল ফোন তারা ওই একটা আলাদা দুনিয়াতে চলে যায় এবং তারা নিজেদের ভার্চুয়াল অটিজমের একটাই সুবিধা হচ্ছে ওটা টোটালি কিউরেবল। ওইটাকে বন্ধ করে দিলে, মোবাইলটাকে বন্ধ করলে তারা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। হ্যাঁ, অটিস্টিকের কিছু, কিছু উপসর্গের কথা আমরা শুনতে পাই যে কোনো বাচ্চা হয়তো গোল, গোল হয়ে ঘুরছে বা ঘাড়টা নাড়াতে থাকছে পার্টিকুলারলি। এইগুলো কি আর্লি সাইন? হ্যাঁ, এইগুলো করছে, হাতটাকে এরকম করে সমানে হাতটাকে নাড়াচ্ছে, এগুলো বিভিন্ন রকমের ডেভেলপমেন্টাল ডিলের সময় এগুলো হবে আর কি। যে যদি কোনো ডেভেলপমেন্টাল ডিলেতে কিছু কিছু বাচ্চা মাথাটাকে সমানে নাড়াতে থাকবে, কিছু কিছু বাচ্চা নিজের মধ্যে একাই ঘুরতে থাকবে, হ্যাঁ, তো এগুলো সব ডেভেলপমেন্টাল ডিলের মধ্যে যাচ্ছে। এবং অটিজমটা একটা পয়েন্ট নয়, একটা রোগ নয়, অটিজমটাকে আজকাল যেটা বলা হয় সেটাকে বলা হয় এএসডি অথবা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো স্পেকট্রামের মধ্যে বেশ কিছুটাই কিন্তু গ্রে এরিয়া আছে, পুরোটাই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে তা নয়। তো এক এক রকমের বাচ্চার এক এক রকমের ম্যানিফেস্টেশন হয় আর কি। এবং এদের কিন্তু ভালো করে যদি ট্রিটমেন্ট করা হয় এবং রেগুলার বেসিসে ভালো করে অকুপেশনাল থেরাপি এবং এইসবগুলো দেওয়া হয়, তাদের কিন্তু ভালোভাবে ইমপ্রুভ করে যায়। বেশ। বাচ্চার হজমের সমস্যা, এটা কিন্তু বাবা মায়েদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যত না বাচ্চা ভোগে তার চেয়ে বাবা মা টেনশনে ভোগে বেশি, যে বাচ্চা যাই খাচ্ছে হজম করতে পারছে না। বাচ্চাকে তখন ওই অ্যান্টাসিড খাওয়ানো শুরু করে দেয় স্কুল গোয়ার্সদের ক্ষেত্রে, এটা ক্ষতিকারক। আপনারা বাচ্চাদের হজমের সমস্যাটা ট্যাকল করার জন্য কি? মানে এটা পার্মানেন্টলি না দেখুন, বেসিক্যালি বাঙালি হয়ে জন্মেছে এবং গ্যাসের প্রবলেম হবে না, এ তো হবে না। হ্যাঁ, তো সবারই গ্যাসের সেটা একটা কমন একটা ধারণা যে গ্যাসের প্রবলেম আছে, কিন্তু এইটা কিন্তু ইজ নট কমন। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু হজমের প্রবলেম চট করে হয় না। আমাদের কাছে বাচ্চাদের কনস্টিপেশনও যারা আসে তারাও বলে হজমের প্রবলেম, এবং যাদের পাতলা পায়খানার প্রবলেম তাদেরও বলে হজমের প্রবলেম। যদি দেখা যায় যে বাচ্চার ওজন ভালো বাড়ছে, বাচ্চার অ্যাক্টিভিটি ভালো আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে, তাহলে খুব বেশি হজমের প্রবলেম নেই। পায়খানাটা রেগুলার করতে হবে। আজকাল যেটা আমরা পাতলা পায়খানার থেকে বেশি কমন যেটা দেখি সেটা হচ্ছে কিন্তু শক্ত পায়খানা অথবা কনস্টিপেশন। যেহেতু বাচ্চারা রাফেজ খুব একটা খাচ্ছে না, বাচ্চারা চিবোচ্ছে না, মুখটা মাড়ি চলছে না,
হ্যাঁ, সবসময় একটু গুলে ঘেঁটে চটকে খাবারটা চট করে গিলে খেয়ে নিচ্ছে, যার ফলে কিন্তু তাদের কনস্টিপেশনের প্রবলেমটা আজকাল অনেক বেশি দেখছি রাদার দ্যান ডায়রিয়া। আমাদের না, এই মুহূর্তে ফোনে কোনো বন্ধু নেই। বাচ্চাদের এই যে চলাফেরা বিশেষত যদিও এখন মাঠঘাট নেই, তবু ধরুন 4-5 বছরের বাচ্চা আসে, মাঠে যাবে, খেলবে, হাত পা কাটবে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো থাকবে, এগুলো খুব অ্যালার্ট, কিছু ব্যথা পাবে, এটা নিয়ে বাবা মাদের একটা বাড়তি অ্যাংজাইটি থাকে, না বাবা যেতে হবে না, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম যাস না। আপনার অ্যাডভাইস কি? ডেফিনেটলি যাবে। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। তো কাজেই যে সব সময় কিন্তু খেলাধুলোর মধ্যে যাওয়াটা খুব দরকার। যেটা জানতে হবে সেটা হচ্ছে যত আমরা ওই মাঠে ঘাটে বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলোটা করবে এবং যত বেশি এই নোংরার মধ্যে একটুখানি ইয়েটা থাকবে, তত কিন্তু বাচ্চাদের ইমিউনিটিটা ভালো হয়। সো ডার্ট ইজ গুড। আপনি যদি দেখেন যে খুব পরিষ্কার এনভায়রনমেন্ট থেকে কেউ বিলেতে বড় হয়েছে, হঠাৎ সে আমাদের দেশে বেড়াতে এসছে, এসেই তার শরীর খারাপ হয়ে গেল, তার হয়তো ডায়রিয়া শুরু হয়ে গেল, তার সর্দি কাশি শুরু হয়ে গেল, কিন্তু যে এখানে রয়েছে তার কিন্তু ওই একই এনভায়রনমেন্ট থেকে হচ্ছে না। তো একটা ইমিউনিটি দেয় কিন্তু যে এই এই জিনিসগুলো, এবং একটু বাইরে গিয়ে খেলাধুলো মাঠের মধ্যে দৌড়ঝাঁপ করাটা কিন্তু যেরকম মেন্টালিটি গ্রোথের জন্য ভালো, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য ভালো, সেরকম শারীরিক এর জন্যও কিন্তু ভালো। সবার সঙ্গে মেলামেশা ইত্যাদি। নিশ্চয়ই। এইবার একটা বেসিক প্রশ্ন আসি, এই এতক্ষণ আমরা বাচ্চা বাচ্চা বলে গেলাম, আপনি এখানে বাচ্চা বলতে কত বছর বয়স অব্দি বোঝাচ্ছেন? আহ এমনিতে আজকাল যেটার ডেফিনিশন হচ্ছে সেটা 1 থেকে 18। তো ওই 17 বছর 364 দিন অবধি সে বাচ্চা। বাচ্চা। বেশ, তারপরে যেই বড় হলো ভোটাধিকারও হয়ে গেল তার। তারপর স্যার ভোটার। বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আমরা আমাদের মাননীয় অতিথিকে আর মাত্র 9টি মিনিট পাবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার যেভাবে হোক আপনাদের প্রশ্নগুলো নিয়ে চলে আসুন। আমাদের দিক থেকে আমাদের যেগুলো জানার সেই জায়গাগুলোকে আরেকটু স্পষ্ট করে জেনে নিন। আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রে নিউক্লিয়ার ফ্যামিলি, একটি বাচ্চা, ফলে বাবা মাদের যাবতীয় অ্যাটেনশন বাচ্চার দিকে পড়ে। আপনি এই শহরের অন্যতম একজন প্রবীণ শিশু চিকিৎসক হিসেবে আপনি কি এটা অ্যাডভাইস করবেন যে এই মানে এই যে নজরটা, এই নজরে রাখা বাচ্চাকে সবসময় তার কি করলো আর কি করলো না, এটা অতিরিক্ত, মানে এখানেও কোথাও দাড়ি কমা সেমিকোলন দিতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই। যেরকম ধরুন বাচ্চাকে শাসন করাটা খুব দরকার। একটা জায়গায় বোঝাতে হবে যে বাড়িতে জানাতে হবে যে কে বস। হ্যাঁ, এখন যদি সব জিনিসে যদি বাচ্চাকে, যেহেতু আমি ইয়ে করতে গেলে বাচ্চা যেটা চাইছে সেটাই আমি করে যাচ্ছি, হ্যাঁ, বাচ্চা তখন নিজেকে বস ভাবতে শুরু করে এবং এটাকে বলা হয় লিটল এম্পারার সিনড্রোম। লিটল এম্পারার সিনড্রোম মানে আমি যা চাই আমি তাই পাই, আমি যখন বড় হব তখন আমি যা চাইছি তাই পাচ্ছি না, কেন পাবো না, ছোটবেলায় যা চাইছিলাম তাই পেয়েছিলাম, এখন আমাকে পেতে হবে, না হলে আমি ছিনতাই করব, আমি গুলি করব, আমি ছুরি চালাবো। তো এই যে জিনিসটা, মেন্টালিটিটা মাথার মধ্যে এসে যায়, সেইটাই কিন্তু প্রথম থেকেই আটকানোর দরকার, যে ইউ ডিজার্ভ দেন ইউ ডিজায়ার। তো এই জিনিসটা হওয়াটা খুব দরকার। এবং আমরা, আমাদের কাছে খুব কমনলি আমরা যেগুলো অনেক সময় শুনতে পাই যে স্কুলে বা বাচ্চাকে ক্লাস টিচার বকেছে বা মেরেছে, হ্যাঁ, তাতে বাচ্চা খুব মেন্টালি আপসেট হয়ে গেছে এবং সেই জন্যে মা বাবা গিয়ে তার আগেনস্টে এবং স্কুল টিচারের আগেনস্টে গিয়ে কমপ্লেন করছে টু প্রিন্সিপাল যে আমার বাচ্চাকে এইভাবে বকা হয়েছে কেন, আমার বাচ্চাকে মারা তো আজকাল উঠেই গেছে, কিন্তু বকা হয়েছে কেন। সেটা কিন্তু, এই জিনিসগুলো কিন্তু প্রশ্রয় দেওয়া উচিত নয়, একটু নর্মাল ওদের ছাড়া উচিত এবং ওদের কিন্তু লাইফটাকে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস ওদের বোঝাতে হবে যে একটা ফেলিয়ার কিন্তু সব নয়, অনেক বাচ্চাই আছে যারা কিন্তু ফেলিয়ারটাকে নিতে পারে না, সেইটা কিন্তু ওদের বোঝাতে হবে যে ইউ হ্যাভ টু টেক ফেলিয়ার ইন ইয়ার স্ট্রাইড। বেশ। আবারও একটা সমস্যার প্রশ্নে যাব। তার আগে আমাদের মধ্যে ফোনেও বন্ধু রয়েছেন, মানে লিসনার রয়েছেন। আ আগে লিসনারের প্রশ্নটা শুনে নিই তারপর। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। কে বলছেন? হাওড়া থেকে বলছি। আমার নাতনি নাম কি আপনার? সুভদ্রা বোধক। হুম। আমার নাতনি 4.5 বছর বয়স।
তার এমনি পেচ্ছাপ করতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতো, কিংবা কষ্ট হতো বসে করতে গেলে। এটার প্রবলেমটা কি বল? বেশ, শুনতে থাকুন। হুম। এইটা কি আপনার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করার ব্যাপারটা কিন্তু কোমরে কোথাও ব্যথা বা পিঠে কোথাও ব্যথা হচ্ছে কিনা সেই জন্য সে বসছে না, সেইটা দেখতে হবে কিসের জন্য হচ্ছে। এটা বলাটা খুব ডিফিকাল্ট। একটাই খালি জিনিস খেয়াল করবেন যে পেচ্ছাপ করার সময় খুব কোঁত দিয়ে খুব কেঁদে পেচ্ছাপ করছে কিনা এবং পেচ্ছাপে গন্ধ হচ্ছে কিনা। সেইগুলো যদি কিছু হয় তাহলে একটা পেচ্ছাপ পরীক্ষা করে দেখবেন যে সেখানে কোনো ইনফেকশন কিছু আছে কিনা। কিন্তু সে বসতে পারছে না সেটা কিন্তু এটার থেকে হবে না, সেটা কিন্তু দেখতে হবে যে অন্য কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আমাদের হাতে সময় খুব কম, খুব গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা এখনো যেটা ধরিইনি সেটা ধরবো। কম বয়সে সুগার, গ্যাস্ট্রিনাল ডায়াবেটিস আমরা যেটাকে বলে থাকি, এর লক্ষণ কি? এবং এই ধরনের ডায়াবেটিস প্রচুর বাচ্চার এখন হচ্ছে আমাদের, যেহেতু ডায়াবেটিসের এপিটোমে বসে আছি আমরা কথাও বলছিলাম। কি করবে? লক্ষণ কি, কি করবে? দেখুন, অল্প বয়সে যদি ডায়াবেটিস কারোর হয় তাহলে তার চিকিৎসা একটাই, সেটা হচ্ছে ইনসুলিন। তাকে ইনসুলিন ইনজেকশন নিতে হবে। এবার কি করে বুঝবেন বাচ্চা যেটা হয় সেটা যে ওজন বাড়ছে না, হ্যাঁ, বাচ্চা বারবার পেচ্ছাপ করছে এবং বাচ্চার সবসময় জল বেশি খাচ্ছে আর রাত্রিবেলা বিছনায় হয়তো পেচ্ছাপ করে দিচ্ছে এবং যদি এটা বেশিরভাগ সময় এই বয়সে বাচ্চারা যেগুলো প্রেজেন্ট করে সেটা কিটোঅ্যাসিডোসিস নিয়ে প্রেজেন্ট করে এবং তখন দেখা যায় কি হয় যে বাচ্চার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, প্রচণ্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং সে হাঁপাচ্ছে, কিন্তু তার কাশি নেই, তার জ্বর নেই, তার বুকের মধ্যে সাঁই করছে না এবং তখন টেস্ট করে দেখা যাবে সুগার তার হয়তো 300 হয়ে বসে আছে। তো সেইখানটায় কিটোঅ্যাসিডোসিসটা ট্রিটমেন্ট করার পরে তারপরে তাদের কিন্তু ওই ইনসুলিন ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। আর কোনো ট্রিটমেন্ট জুভেনাইল ডায়াবেটিসের কিন্তু হয় না। ফোনে কে আছেন? নমস্কার। এই নম্বরটির আচ্ছা, একটি প্রশ্ন এসেছে হাওড়া থেকে রঞ্জন। সদ্যজাত বা 1 মাসের বাচ্চাকে কোনো লিখেছে যে কোনো অ্যাটেয়ার লিখতে চাইছে বোধহয়। হাত দেওয়াটা ঠিক? অনেকে বলেন যে বাচ্চাকে মাসি বা পিসির কাছে নাকি বাচ্চারা ভালো থাকে। আচ্ছা, ওই সদ্যজাত বাচ্চাকে অন্য মানুষের হাতে দেওয়া কি ঠিক? অনেক সময় বলেন যে মাসি পিসির হাতে বাচ্চারা ভালো থাকে। মানে বাচ্চাকে ছোঁয়ার ক্ষেত্রে বলছেন কি কি সাবধানতা নেওয়া উচিত? না, কোনো আপত্তি কিছু নেই। খালি যেটা করতে হবে, যিনি ছোবেন তিনি যেন পরিষ্কার জামাকাপড় পরে থাকেন। হ্যাঁ, যে ওই যেটা হয় যে বাইরের বাড়ির কাজ করতে করতে, রান্না করতে করতে হয়তো এসে ফট করে বাচ্চাকে কোলে নিলাম, তো সেইগুলোকে যতটা অ্যাভয়েড করা এবং কারোর যদি সর্দি কাশি থাকে তাহলে মুখে মাস্ক পরা, হাতটাকে ভালো করে সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নেওয়া। আর তাছাড়া আর কোনো তো আপত্তি কিছু নেই। যত লোকের মধ্যে থাকে ততই ভালো। একটা মজার প্রশ্ন করি, কিন্তু প্রশ্নটি মজার হলেও সমস্যাটি বিরাট। বাচ্চা লিপস্টিক পরবে, বাচ্চা মেকআপ করবে, প্রচুর বাবা মায়ের এই প্রশ্ন থাকে। হ্যাঁ, বাচ্চা যতটুকু করার মানে নিশ্চয়ই করবে, না করার তো কোনো কারণ নেই। কিন্তু ওই যেগুলো লিপস্টিক ইউজ করছে সেগুলো যেন একটু ভালো কোয়ালিটির হয়, যেখান থেকে কোনো অ্যালার্জি না হয়, হ্যাঁ, বা কোনো র্যাশ না বেরোয়, সেইটাকে একটু দেখলেই হবে। আদারওয়াইজ তো না করার কোনো কারণ নেই। তার বাচ্চার শখ সে যদি পূর্ণ করতে চায় তাতে কোনো তো আপত্তি কিছু নেই। কত বছর বয়সের পর থেকে বাচ্চারা সানস্ক্রিন ইউজ করতে পারে? সানস্ক্রিন ইউজ করা কিন্তু খুব ছোট বয়সের মানে বাচ্চাদেরও সানস্ক্রিন অ্যাভেলেবল। তো কাজেই যদি রোদ্দুরে বের করছে, যেখানে খুব কড়া রোদ্দুর আছে, সেখানে যদি সানস্ক্রিন লাগাতে গেলে কোনো আপত্তি নেই। এক্সপোর্টস পার্টসগুলোতে সানস্ক্রিন লাগাতে পারে, তাতে কোনো এখন অনেক ছোট বয়সে বাচ্চাদেরও সানস্ক্রিন কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। একজন বাচ্চা দিনে কত লিটার জল খেলে তার ডিহাইড্রেশনের ভয়টা থাকবে না গরমকালে? ডিপেন্ড করছে, ওয়েদারের ওপর ডিপেন্ড করছে, কোথায় থাকছে ডিপেন্ড করছে। অ্যাটলিস্ট দিনের মধ্যে 6 থেকে 8 বার যদি বাচ্চার পেচ্ছাপ হচ্ছে তাহলে বুঝতে হবে তার ডিহাইড্রেশনটা নেই, তার যথেষ্ট জল নিচ্ছে, সে যে ওয়েদারেই হোক। ঘড়ি কাটা বলছে আর মাত্র 1.5 মিনিট আপনাকে পাবো। এই 1.5 মিনিটে একজন প্রবীণ চিকিৎসক হিসেবে আমাদের সমস্ত দর্শক শ্রোতার জন্য আপনার টেকেওয়ে মেসেজ কি?
এক নম্বর হচ্ছে যে গো ব্যাক টু ইয়োর রুটস। আমাদের যেরকম চিরকালীন যে প্রথা যেটা রয়েছে, যেভাবে বাচ্চাদের মানুষ করা হয়, বাচ্চা মানুষ করা কিন্তু সব থেকে সোজা কাজ। বাচ্চা মানুষ করা কিন্তু একটা যদি না হতো তাহলে এতদিন আমাদের পৃথিবীটা কোথায় ধ্বংস হয়ে যেত। কাজে সবাই বাচ্চা মানুষ করে, সব জন্তু জানোয়ার বাচ্চা মানুষ করে, এবং বাচ্চা কিন্তু বড় হয় ওইভাবেই। তো সেইটাকে যদি ধরে রাখা যায়, নিজেদের প্রথাটাকে যদি ধরে রাখা যায়, হ্যাঁ, নিজেদের ঐতিহ্যটাকে যদি বজায় রাখা যায়, আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু করতে হবে না। বেশ, এবারে একদম ছোট্ট একটা প্রশ্ন, যেহেতু টিকা নিয়ে শুরু করেছিলাম, টিকার ব্যাপারে জাস্ট আপনার একটা গাইডলাইন। টাইমে টাইমে যে টিকাগুলো দেওয়ার কথা সেগুলো কিন্তু সময় মতন টিকাগুলো দিয়ে নেবেন। আজকাল কিন্তু সরকারি টিকা বিনা পয়সায় প্রচুর টিকা দেওয়া হয়, যেটা আগে ছিল না। কাজেই যদি আপনি অসুবিধে আছে বাইরে থেকে দেওয়ার, সরকারি টিকাগুলো কিন্তু টাইমলি সব কমপ্লিট করবেন। অশেষ ধন্যবাদ ডক্টর চ্যাটার্জি, আপনার সারাদিনের ব্যস্ততার পরও যে আপনি আমাদের আহ্বানে এসে এই 1.5 ঘন্টা আমাদের সময় দিলেন, আমাদের দর্শক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন, এই জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনাকে শুভরাত্রি এবং আবারও আমরা যেন আপনাকে আমাদের অনুষ্ঠানে পাই। ভালো থাকবেন। ধন্যবাদ।